লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের চিহ্ন। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ড্রেসিং টেবিলের সামনে টুলের ওপর বসে নিজেকে দেখছে দীপান্বিতা সেন। বিয়ের পর সে এখন দীপান্বিতা দে। বরের নাম শুভঙ্কর দে। আয়নায় নিজেকে দেখতে দেখতে বরের কথা মনে আসতেই হাসি পেল দীপান্বিতার। শুভঙ্করের সাথে তার যখন প্রথম আলাপ হয়েছিল সেই দিনটার কথা মনে পড়ছিল দীপান্বিতার। শুভঙ্কর তার মামার বাড়িতে পেইং গেস্ট হিসেবে এসেছিল। দীপান্বিতার মামার বাড়ি বেহালা চৌরাস্তায়। দীপান্বিতার মামা শেখরবাবু তার এক বন্ধুর বিশেষ অনুরোধে শুভঙ্করকে পেইং গেস্ট রাখতে সম্মত হয়েছিলেন। মামার বন্ধু অসিত মামু মামাকে বলেছিলেন, ওরে আমি বলছি তো, তোর কোনো চিন্তা নেই। আসলে কি জানিস তো, ওই ছেলেটার মানে শুভঙ্করের 9টা থেকে অফিস শুরু, বেসরকারি চাকরি, 1 মিনিট দেরি হলেই মাইনে কাটা পড়বে। তাই এখানে থাকার একটা ব্যবস্থা করলে ভালো হয়। ছেলেটার বাপ মা নেই, অনেক স্ট্রাগল করে বনগাঁর ঠাকুরনগরে দূর সম্পর্কের এক পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছে। আমার বউ তো শুভঙ্করের সেই পিসিরই বড় মেয়ে। সব জানি বলেই তো রাখতে বলছি তোকে। আমি কি বুঝি না বল যে তোর বাড়িতে বড় বড় 2টো মেয়ে আছে। আসলে আমার ফ্ল্যাট খুব ছোট, নইলে আমিই তাকে থাকতে দিতাম। দীপান্বিতার মামার 2তলা বাড়ি, সেই বাড়ির 1তলার একটি ঘরে শুভঙ্করের থাকার ব্যবস্থা হয়েছিল। একটা ঘর আর তার সামনে 1 ফালি বারান্দা। শুভঙ্কর সেই বারান্দাতেই জামাকাপড় শুকোতে দিত। গেঞ্জিতে হয়তো ক্লিপ দিতে ভুলে গিয়েছিল শুভঙ্কর, নাকি বৈশাখের দমকা হাওয়ায় সেটা উড়ে এসে বাইরে পড়েছিল, কে জানে। তবে দীপান্বিতার চোখে পড়তেই সে সেটাকে কুড়িয়ে এনে শুভঙ্করের দরজায় কড়া নেড়েছিল। যদিও এখনকার দিনের বাড়িতে কড়া দেখা যায় না, কিন্তু তার মামার পুরনো আমলের বাড়িতে এই রকম ব্যবস্থাই ছিল। শুভঙ্কর তখন অফিসে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিল। কড়া নাড়তেই শুভঙ্কর বেরিয়ে এসেছিল। আপনি হঠাৎ এ সময়ে? হাত তুলে গেঞ্জিটা দেখিয়ে দীপান্বিতা বলেছিল, এটা আপনার তো? শুভঙ্কর তখন দাড়ি কামাচ্ছিল। তার এক হাতে রেজার আর অন্য হাতে তোয়ালেটা কাঁধের ওপর ফেলে শুভঙ্কর বলল, দেখুন তো গেঞ্জির নিচের দিকে লাল কালি দিয়ে চিহ্ন করা আছে কিনা। যদি লাল কালির দাগ থাকে তাহলে ওটা আমার। 2 হাতে টান করে গেঞ্জিটা ধরতেই লাল দাগটা চোখে পড়েছিল দীপান্বিতার। তারপরে দীপান্বিতা গেঞ্জিটা এগিয়ে দিয়েছিল শুভঙ্করের দিকে। হ্যাঁ আছে তো, এটা আপনারই, নিন ধরুন। শুভঙ্কর দীপান্বিতার হাত থেকে গেঞ্জিটা নিয়ে বলেছিল, থ্যাংক ইউ দীপু। হিহি করে হেসে উঠেছিল দীপান্বিতা। মা, দীপু তো ছেলেদের নাম হয়, আমার নাম তো দীপান্বিতা, ডাকনাম দীপা। দীপার হাসির আওয়াজ শুনে মামি চিৎকার করে উঠেছিল, একটা গেঞ্জি ফেরত দিতে কতক্ষণ লাগে দীপা? ব্যাটা ছেলে দেখলো কি অমনি মেয়ের ঢলানিপনা শুরু হয়ে গেল। বলি, ওগো শুনছো, শিগগির একটা পাত্র দেখো, এই মেয়েকে আমি বেশি দিন ঘরে রাখতে পারবো না। মামি চেঁচাতে দীপান্বিতা শশব্যস্ত হয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর তার সাথে সাথেই শুভঙ্করের হাসি মুখে একটা বিষণ্ণতার প্রলেপ পড়েছিল। শুভঙ্কর দেখেছে সুযোগ পেলে দীপান্বিতার মামিমা তাকে বকাবকি করেন। মাথার ওপর বাপ মা যদি না থাকে, পরের বাড়িতে আশ্রিত থাকতে গেলে এভাবেই মাথা নিচু করে থাকতে হয়। সে অভিজ্ঞতা তো শুভঙ্করের নিজেরও আছে। দীপান্বিতা তার সুন্দর টানা টানা চোখে কাজল দিল। চুল আঁচড়ে লম্বা বিনুনি বাঁধল দীপান্বিতার চুল খুব ঘন আর অনেকটা লম্বা। ভ্রু থেকে মাত্র 2 আঙুল দূরত্বেই দীপান্বিতার হেয়ার লাইন শুরু হয়েছে। সিঁথিতে চওড়া করে সিঁদুর দিল দীপান্বিতা। ছেলেবেলা থেকে দীপান্বিতা দেখেছে নতুন বউরা সিঁথিতে এরকম মোটা করে সিঁদুর দেয়। দীপান্বিতা ভাবে সে এভাবেই সিঁথিতে সারা জীবন মোটা করে সিঁদুর দেবে, যতদিন বাঁচবে ততদিন। পাকা চুলে সিঁদুর দিয়ে সে শোবে তার শুভর বুকের ওপর। সিঁদুর লাগিয়ে দেবে শুভর বুকে ইচ্ছে করে। বেশ করবে, দেবে, তাতে কার কি। বিয়ের আগে শেখরবাবুর বাড়ি ছেড়ে দিয়ে বেহালার ম্যান্টনের কাছে একটা ফ্ল্যাট ভাড়া করে চলে এসেছিল শুভঙ্কর। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি মামার বাড়িতে জোর খুলতে গিয়েছিল দীপান্বিতা।
তখন মামার বাড়ি গিয়ে দীপান্বিতা 2 দিন ছিল। সকালে ঘুম থেকে উঠে শুভ যখন ঘর থেকে বেরিয়েছিল তখন তার গলায় বুকে লেগেছিল সিঁদুরের দাগ। অত খেয়াল করেনি দীপান্বিতা। আসলে সে তো আর শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির কোনো লোকের সঙ্গে থাকে না, তাই এতদিন এসব ছোটখাটো বিষয় নজরে আসেনি। কিন্তু মামার বাড়ি যাবার পর সুচেতা দীপান্বিতাকে চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়েছিল। সুচেতা দীপান্বিতার মামাতো বোন। দীপান্বিতার চেয়ে সে 1 বছরের ছোট। তখন কলেজে পড়তো সুচেতা। এখন অবশ্য ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। সেই যে বিয়ের পর মামার বাড়ি গিয়েছিল দীপান্বিতা, তারপর তো এই 1 বছরে একবারও যায়নি। ফোন করে, তাও খুব কম। ফোন করে তো আর সুচেতার কথা জিজ্ঞাসা করে না দীপান্বিতা, শুধু ওই মামা মামির শরীরের খবরটুকু নেয়। তখন যদি তারা সুচেতার কথা কিছু বলে, দীপান্বিতা চুপ করে শোনে। বয়সে ছোট হলেও সুচেতার সাংসারিক বুদ্ধি দীপান্বিতার তুলনায় একটু বেশি। আসলে বুদ্ধি দিয়ে দীপান্বিতাকে পরিপক্ক করে তোলার মতো তো কেউ নেই। দীপা সহজ সরল, সংসারের পুঁতি গন্ধময় গলিগুলো তার ভীষণ অচেনা, তাই সে সাবধান হতে পারেনি। আর অসাবধান হলে মাসুল তো দিতেই হবে। আগের রাতের ভালোবাসার সিঁদুরের চিহ্নগুলো গায়ে লেপটে শুভঙ্কর ঘর থেকে বেরোতেই সুচেতা বলেছিল, বাবা দীপা, কি নির্লজ্জ মেয়ে রে তুই। পারিসও বটে তোরা, অন্তত ঘর থেকে বেরোনোর আগে তো পরিষ্কার হয়ে বেরোবি। বাবা চা খেতে খেতে উঠে চলে গেল। খেয়াল করেছিস, তোর জন্য তো আমারই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মামিমা বলল, আরে বুঝিস না কেন, দেখাচ্ছে, বুঝেছিস, দেখাচ্ছে। আমার বর আমাকে ভালোবাসে, তোমরা আমাকে কেউ কিছু বলো না। ছি। মামির কথা শেষ না হতে সুচেতা খিলখিল করে হেসে উঠেছিল। লজ্জায় অপমানে লাল হয়ে উঠেছিল দীপান্বিতা। সেটা দেখে মামি যেন আরও উদ্দীপিত হয়ে উঠেছিল। বলেছিল, সত্যি দীপা, কত প্যাচ পয়জারি না তুই জানিস। পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল দীপান্বিতার বাবা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন দীপান্বিতার বাবা ধৃতিমান সেন। চাকরি সূত্রে তিনি তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন। সেদিন সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বাবা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সঙ্গে দীপার মাও ছিল। শুধু ছোট্ট 10 বছরের দীপা বাড়িতে ছিল। বাবা মা সেদিন আর বাড়ি ফেরেনি। মামা এসে দীপাকে নিয়ে ফিরেছিল বেহালায়। দীপা শুনেছিল তার বাবার 40 লক্ষ টাকার জীবন বীমা ছিল। অফিস থেকেও নিশ্চয়ই টাকা পেয়েছিল অনেক। এসবই চুপিসারে মামা সরিয়ে ফেলেছিল। দীপার বাবার খুব গল্প লেখার শখ ছিল। দীপা দেখেছে তার বাবা প্রায় মাঝরাত পর্যন্ত জেগে বসে পাতার পর পাতা লিখত। বাবার হাতে লেখা সেই সব ম্যানুস্ক্রিপ্ট দীপার হাতে দিয়ে মামা বলেছিল, রেখে দে দীপা, এসবই তোর বাবার স্মৃতিচিহ্ন। দীপার খুব ইচ্ছে করছিল মামিকে বলে, আচ্ছা মামি, কোন কাজটা করতে গেলে বেশি নির্লজ্জ হতে হয়? নিজের ভাগ্নিকে ঠকিয়ে তার বাবার টাকা আত্মসাৎ করতে গেলে, নাকি নতুন বিয়ের পর কয়েকটা দাগ গায়ে মেখে ঘর থেকে বেরিয়ে আসলে বেশি বেহায়া হতে হয়? না, এতটা অসভ্য হতে পারেনি দীপান্বিতা। রুচিতে বেঁধেছিল শুধু বাবার লেখা সেই সব ম্যানুস্ক্রিপ্ট আর কিছু টুকিটাকি স্মৃতিচিহ্ন নিয়ে দীপা বেরিয়ে এসেছিল মামার বাড়ি থেকে চিরদিনের মতো। শুভঙ্কর বলেছে আজ সে তার দীপুর জন্য জুঁই ফুলের মালা কিনে নিয়ে আসবে। তারপর নিজের হাতে সেই মালা শুভঙ্কর জড়িয়ে দেবে দীপান্বিতার লম্বা বিনুনিতে। কথা ভাবতেই দীপান্বিতার টিকলো নাকে হীরের নাকছাবিটাও যেন অকারণ খুশিতে ঝলমল করে উঠল। খুব ছোট থেকেই লম্বা চুল রাখে দীপান্বিতা। চুল কাটার কথা বললেই হাবস নয়নে কাঁদত দীপা। মা তাকে বলতো, লম্বা চুল রাখলে দেখবি তুই আর লম্বা হবি না। ইস, বেটে হলে তোকে কিরকম বিশ্রী দেখাবে বলতো। কিন্তু দীপা এত সহজে ভোলার পাত্রী নয়। এরপর যখন মামার বাড়িতে আসতে হলো দীপাকে, তখন মামি তাকে এই নিয়ে কম কথা শুনিয়েছে। 8খানা শ্যাম্পুর পাতা লাগে দীপার, আর তেলের খরচ সে কি কম? মামি নাকি তার তেল আর শ্যাম্পুর যোগান দিতেই ফতুর হয়ে যাবে। মামি বলতো, বুঝি না বাপু, আজকাল মেয়েরা তো চুল ছোট রাখতেই পছন্দ করে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাতো দীপা। অফিস যাবার আগে ওপরে একবার তাকিয়ে দেখত শুভঙ্কর। শুভঙ্করের চোখে মুগ্ধতা দৃষ্টি দেখে লজ্জা পেত দীপা। টুপ করে নিজেকে লুকিয়ে ফেলত ভিজে জামা কাপড়ের আড়ালে।
শনিবার রাতে অফিস থেকে বনগাঁ চলে যেত শুভঙ্কর, ফিরত রবিবার সন্ধেবেলা। একদিন সন্ধ্যার সময় মামি দীপাকে দোকানে পাঠিয়েছিল। রাস্তায় দেখা হলো শুভঙ্করের সাথে। শুভঙ্কর তাকে ডাকল, এই যে দীপু দেবী, শুনছেন? দীপা ভয় পেয়ে গেল। আপনার সাথে কথা বললে মামি রাগ করবে। শুভঙ্কর বলল, কেন দীপু, আপনি তো কলেজে পড়েন, সেখানে কি কোনো ছেলে নেই? সুচেতা চৌরাস্তায় বিবেকানন্দ ওমেন্স কলেজে ভূগোলে অনার্স নিয়ে ভর্তি হয়েছে, কিন্তু দীপা কমার্স নিয়ে পড়ছে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে। এই কমার্স নিয়ে পড়ার জন্য কি তাকে কম লড়াই করতে হয়েছে? কিন্তু দীপার বাবার এইটাই স্বপ্ন ছিল যে তার মেয়ে কমার্স নিয়ে লেখাপড়া করবে। আরও অনেক স্বপ্ন ছিল দীপার বাবার। দীপা গান গাইবে, নাচ শিখবে, সেসব কোনো কিছুই তো হয়নি। মামা তো সবই জানে। দীপার বাবা যে তার মামার একসময়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল। মামা বলেছিল, থাক না, ওর যে বিষয়টা নিয়ে পড়তে মন চায় সেটা নিয়েই পড়ুক। মামির আগে ফোঁস করতে করতে বলেছিল, আমি কিন্তু ওর জন্য কোনো প্রাইভেট টিউটর রাখতে দেব না। মামা বলেছিল, সে কবে ওর জন্য আমাকে কোন খরচটা করতে দিয়েছো তুমি? ও তো নিজে টিউশন পড়িয়ে নিজের হাত খরচ চালায়, সব খরচ তো তোমার মেয়ের জন্য করি। মামি তখন কুটনো কাটছিল, দাঁত খিচিয়ে বলল, মেয়ে আমার একার? বাপের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি ওকে। তোমার আদরের ভাগ্নি তো হীরের নাকছাবি পড়ে থাকে, তোমার মেয়ের আছে? আড়াল থেকে সব কথা শুনছিল দীপা। মামার অসহায় অবস্থা দেখে তার তখন খুব মায়া লাগছিল। মনে হচ্ছিল নাকছাবিটা খুলে দিয়ে দেয় মামির হাতে, কিন্তু পারেনি। এটা তার মা পড়ে থাকত। নাকছাবিটা দেখলেই দীপার মনে হয় মায়ের নিঃশ্বাসের স্পর্শ ওতে লেগে আছে। মামা বলেছিল, কেন মিথ্যে অভিযোগ করছো? আমি বলিনি তোমাকে গড়িয়ে দেব? ভালো করে মনে করে দেখো, এখনো বলছি। চাই না আমার। তাই কি? আসলে তোমার দাবি হলো দীপার থেকে কেড়ে নিয়ে তোমাকে দিতে হবে। আর শোনো, সবই তো নিয়েছি, ওই গয়নাগুলো আমি নিতে পারবো না। বোনের বিয়ের সময় বাবা অল্প গয়না দিয়েছিলেন, ওগুলো বেশিরভাগ ধৃতিমা নিজে গড়িয়ে দিয়েছিল। কি হলো দীপু দেবী, চুপ করে গেলেন যে? আমাকে দেবী বলছেন কেন? আমার কি অনেক বয়স হয়ে গেছে? বয়সের সাথে কি আছে? মেয়ে মানেই হলো দেবী, আর মায়ের মতোই কেয়ারিং। তাই কি? মনে মনে বলল দীপা। তাহলে মামি আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করে কি করে? মুখে বলল, দেখুন শুভঙ্কর বাবু, আপনার সাথে এত কথা বলে সময় নষ্ট করলে আমার চলবে না। আমার কোনো প্রাইভেট টিউটর নেই, নিজে নিজেই সব পড়া করতে হয়। আমার মামা সায়েন্স নিয়ে পড়েছেন, আর আমি কমার্সের ছাত্রী, তাই মামার কাছ থেকেও আমি কোনো সাহায্য পাই না। আমার তো ভয় হচ্ছে যে আমি হয়তো পাশ করতেই পারবো না। শুভঙ্কর লাফিয়ে উঠেছিল, তাই নাকি? আপনি কমার্স নিয়ে পড়ছেন? বলেন তো, আমি আপনাকে হেল্প করতে পারি। দীপা অসহায়ভাবে মাথা নেড়েছিল, আমি বলতে পারবো না, মামি কিছুতেই মানবে না। বলেই এক ছুটে দীপা সিঁড়ি দিয়ে উঠে চলে গিয়েছিল। সুচেতা বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখছিল। দীপা যে গল্প করতে করতে আসছে শুভঙ্করের সাথে, সেটা দেখে মায়ের কাছে লাগানি ভাঙানি করতে ছুটেছিল। মা মা, জানো তো, আমি নিজের চোখে দেখলাম দীপা ওই শুভঙ্কর বাবুর সাথে রাস্তা দিয়ে গল্প করতে করতে আসছে। তাই তো বলি, এমনিতে নড়ে বসতে চায় না, আজ হঠাৎ ও দোকানে যাবার জন্য এত উসখুস করছিল কেন? দীপা ঢোক গিলে বলেছিল, আমি তো যেতে চাইনি, তুই যাবি না বললি। মামি বলল মামা লাইব্রেরি থেকে এসে চা খেতে চাইবে, ঘরে একটুও চিনি নেই, তাই তো আমি বললাম। সুচেতা মুখ ভেঙচে বলল, তাই তুমি বললে দোকান থেকে চিনি নিয়ে ফেরার সময় তুমি শুভঙ্কর বাবুকেও রাস্তা চিনিয়ে বাড়িতে নিয়ে আসবে? মামি বলল, খুব মুখে মুখে তর্ক করতে শিখেছিস তো। চিনি নেই তো কি হয়েছে? সংসারে কোনো জিনিস এমন হঠাৎ ফুরিয়ে যেতেই পারে। তোর মামাকেই আমি আবার পাঠাতাম, তোকে ওস্তাদি করে যেতে কে বলেছে? আবার নিজের সপক্ষে কথা সাজাচ্ছিস। এক চড়ে তোমার সব কটা দাঁত ফেলে দেব আমি। সুচেতার কথা ভাবলে আশ্চর্য লাগে দীপার। কি নেই ওর? সুচেতা লেখাপড়ায় ভালো, দেখতে সুন্দরী, মাথার ওপর বাবা মা আছে, তারপরেও সুচেতা কেন যে এত হিংসে করে দীপাকে? হিংসে থেকেই তো দীপাকে সব সময় এত অপদস্থ করতে চায় সুচেতা। অষ্টমঙ্গলা করে মামার বাড়ি থেকে ফিরে আসার পর এই কথাটাই দীপা শুভঙ্করকে জিজ্ঞাসা করেছিল।
শুভঙ্করের বুকে মাথা রেখে দীপা বলেছিল, সুচেতা যে কেন সবসময় এত বিধিয়ে কথা কেন বলে আমাকে, কিসের জন্য যে ও আমাকে এত হিংসে করে, সেই ছোট থেকে দেখছি জানো। দীপা রাতে শোবার আগে পারফিউম ব্যবহার করে। শুভঙ্কর নিজেই পছন্দ করে এনে দিয়েছে পারফিউমটা, খুব মিষ্টি গন্ধ। চন্দন সাবান মেখে গা ধুয়েছিল দীপা, সেই চন্দন সাবানের গন্ধ, পাউডারের গন্ধের সাথে পারফিউমের সৌরভ, দীপার হাতে চুড়ির ইনিঝিনি টুংটাং সুর, সব মিলেমিশে কি যে মোহময় আবেশের সৃষ্টি হয়েছিল। চোখ বন্ধ করে অনুভব করছিল শুভঙ্কর। ঠিক এই সময় দীপার এই প্রশ্নের উত্তর দিতে শুভঙ্করের মোটেই ইচ্ছে করছিল না, কিন্তু দীপা তাকে আবার প্রশ্ন করল, এই কি গো, বলবে তো? শুভঙ্কর দীপার গালে চুমু খেয়ে বলল, এখন এটা কি সুচেতাকে নিয়ে কথা বলার সময়? দীপা আদরে গলায় বলল, হ্যাঁ এখনই বলো। দীপার চোখ দুটি যেন গভীর কোনো দিঘি, সেই দিঘির জল ভারী শান্ত, ঠান্ডা, কোমল, আশ্রয় নিতে ইচ্ছে করে অনন্তকাল। দীপার চোখে চোখ রেখে শুভঙ্কর বলল, সুচেতা সুন্দরী। দীপা অধৈর্য হয়ে বলল, হ্যাঁ তো। শুভঙ্কর হাসল, লেখাপড়ায় ব্রিলিয়ান্ট। দীপা হাসল না, গম্ভীরভাবে বলল, রেজাল্ট দেখে তো তাই মনে হয়, কিন্তু এত কিছু থেকেও তো কোনো ছেলে ওর পেছনে দৌড়চ্ছে না। দীপা মুচকি হেসে বলল, এই জানো, ক্লাস 11-এ পড়ার সময় ও নিজেই ভাস্করদার পেছনে দৌড়েছিল। ভাস্করদা তখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে কি, সুচেতা কি তাকে নিজেই প্রপোজ করেছিল নাকি? হ্যাঁ, আর ভাস্করদা তখন বলেছিল, এটা লেখাপড়া করার সময়, আমার পেছনে ঘুরঘুর করার সময় নয়। অথচ কিছুদিন পরেই শুনেছিলাম ভাস্করদা রুচিরার সাথে প্রেম করছে। ভাস্করদা কেন, চেনা জানা কোনো ছেলেই চট করে ওকে পছন্দ করবে না। মুখটা দেখলেই তো মনে হয় একটা অশান্তির প্রতিমূর্তি। দিনের শেষে সব ছেলেই একটু শান্তি খোঁজে। তোমাদের পাড়ায় দেখেছি অনেকেই তোমাকে বেশ পছন্দ করত। ওই রকম স্বার্থপর আর অহংকারী একটা মেয়েকে সব জেনে শুনে কে বিয়ে করবে বলো তো? আর ওই যে বললে কি যেন নাম, ও হ্যাঁ রুচিরা, ওদের তো নিজের নাগালের মধ্যে পায় না, তোমাকে পেয়েছে, তাই তোমার ওপরে সব রাগ ঝাল মেটায়। নইলে হিংসে তোর মনের অলংকার, ওটা সুচেতা প্রায় সব মেয়েকেই করে। মামির কাছে মুখ নাড়া খাওয়াটা দীপার অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু এরপরই মামার সাথে শুভঙ্করের কথোপকথন শুনে আনন্দে দীপার চোখে জল এসেছিল। মামাকে শুভঙ্কর বলেছিল, যদি অনুমতি দেন কাকু, রোজ সন্ধেবেলা 1 ঘন্টা করে আমি দীপানিতাকে পড়াবো, টিউটর হিসেবে নয়, ধরুন একজন আত্মীয় হিসেবে। আমি তো কমার্সের স্টুডেন্ট, তাই বলছিলাম ওর পড়াটা মনে হয় ঠিক তৈরি হয়নি। দীপা কি কিছু বলেছে তোমাকে? না না কাকু, আপনি ভুল ভাবছেন। এই আজ সন্ধেবেলা ওকে রাস্তায় দেখে দুটো কথা বলতে গিয়েছিলাম, তো দীপা আমাকে বলল তার পড়া কিছুই তৈরি হয়নি, তাই গল্প করার সময় নেই। শুভঙ্কর কথা বলতেই মামা হো হো করে হেসে উঠেছিলেন। ঠিক আছে, তোমার কথা আমি দীপাকে বলবো। মামা ঘরে এসে ডাকলেন, দীপা একবার এদিকে এসো তো। মামি ঝংকার দিয়ে উঠেছিলেন, তোমাদের কথা আমার কানে এসেছে, ওই ছোড়াটার কাছে তুমি দীপাকে পড়তে পাঠাবে নাকি? হ্যাঁ, কেন? সে একজন আত্মীয় হিসেবে পড়াবে বলেছে, কোনো পয়সা তো আর নেবে না, তাহলে তোমার তাতে আপত্তি কিসের? যদি প্রেম ট্রেম করে বসে? ভালোই তো, বিয়ে দিয়ে দেব, যা ভালো বোঝো করো গিয়ে। বলেই মামি চলে গিয়েছিল। দীপা সামনে এসে দাঁড়াতেই মামা বলেছিলেন, তাহলে তুমি কাল থেকে শুভঙ্করের কাছে পড়া স্টার্ট করে দিও। দীপা সলজ্জ ভঙ্গিতে মাথা নিচু করে একপাশে ঘাড় কাত করেছিল। দীপা কিছু দেখতে পায়নি, কিন্তু শেখর বাবু দেখেছিলেন পর্দার আড়ালে একজোড়া হিংস্র চোখ। মেয়ের হিংস্রতা দেখে মধ্যবয়সী শেখর বাবুর কপালের বলিরেখা, ঠোঁটের দুপাশের সমস্ত চিহ্ন গভীর দুশ্চিন্তায় আরও সুস্পষ্ট হয়ে উঠেছিল। দীপান্বিতা শঙ্খ বাজিয়ে সন্ধে দিল, টবের তুলসী তলায় ধূপ দিয়ে প্রণাম করল। মামার বাড়িতে থাকতেও সন্ধে দিত দীপা। তারপর অধীর আগ্রহে শুভঙ্করের ফেরার অপেক্ষায় প্রহর গুনত। বাড়ি ফিরতে একদিন 8টা বেজে যেত শুভঙ্করের। 8:30 নাগাদ এক হাতে চা জল খাবারের ট্রে আর এক হাতে বই খাতা কলম নিয়ে দীপা ঘরে ঢুকত। দীপাকে দেখে শুভঙ্করের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠত, ঠিক যেমন ভালোবাসার মানুষকে দেখলে হয়। পড়াতে পড়াতে হাত ঠেকে গেলে দীপা শিহরিত হতো। এমন তো নয় যে
এর আগে দীপা কোনো ছেলেকে দেখেনি। দীপা স্কুলে পড়ার সময় সহপাঠী অঙ্কিতার বাড়িতে বই নিতে গিয়েছিল। তখন দীপা ক্লাস 11-এ পড়ে। অঙ্কিতা তাকে ঘরে বসিয়ে চা আনতে ভেতরে গেল। অঙ্কিতার দাদা অপূর্ব এ কথা সে কথার পর দীপান্বিতাকে বলেছিল, তুমি খুব সুন্দর, এর আগে আর কখনো কোনো মেয়েকে আমার এত ভালো লাগেনি। দীপা হেসে বলেছিল, ওরকম মনে হয়। অপূর্ব বলেছিল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি চাইলে আমি প্রমাণ দিতে পারি। দীপার খুব কৌতূহল হয়েছিল, বলেছিল, কি প্রমাণ? আমার আঙুল কেটে সেই রক্ত দিয়ে আমি লিখে দিতে পারি যে দীপান্বিতা আমার হার্ট থ্রব। দীপান্বিতা খুব ভয় পেয়ে গিয়েছিল, কি বলবে বুঝতে পারছিল না। কে জানে বাবা, ছোকরা যদি সত্যি সত্যি এখন ব্লেড ফ্লেড দিয়ে আঙুল কেটে বসে। দীপান্বিতা দুম করে মিথ্যে কথা বলে দিল, কিন্তু আমার তো একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে, আপনাকে কি করে অ্যাকসেপ্ট করি বলুন? অঙ্কিতার দাদা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। ও, আপনি এনগেজড? আজকাল মেয়েরা বোধ হয় 15 বেরোনোর আগেই বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলে। এর আগেও যতজনকে বলেছি প্রত্যেকেই একই কথা। দীপার খুব হাসি পাচ্ছিল। চিন্তা করবেন না দাদা, দেখবেন ঠিক একদিন মনের মানুষ পেয়ে যাবেন। কি এত চিন্তা করছো বয়ফ্রেন্ডের কথা? পড়তে বসে অন্যমনস্ক হতেই শুভঙ্কর দীপাকে প্রশ্ন করেছিল। কথাটা শুনে দীপার খুব অভিমান হয়েছিল। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার নিশ্চয়ই আছে, বিশেষ কোনো বান্ধবী, আর সেটাই আমার ঘাড়ে লাগিয়ে দিচ্ছেন। শুভঙ্কর বলেছিল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই দীপু, এমনকি এখনও আমার মনে হয় যতক্ষণ না বাড়িঘর করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি ততক্ষণ ঘরণী আনার কথা ভাবব না। কিন্তু ততদিনে যদি আপনি বুড়ো হয়ে যান, আর কোনো মেয়ে পাবেন তখন? যারা ঘর ভাড়া করে থাকে তারা বুঝি বিয়ে করে সংসার করে না? তুমি তো এখনই বুড়িদের মতো কথা বলছো। বলেই শুভঙ্কর হঠাৎ তার হাতের পেন দিয়ে দীপার গালে খোঁচা মেরেছিল। ও, তাহলে পড়ার নাম করে এসব কীর্তিকলাপ চলছে? মামির গলার আওয়াজে দুজনেই চমকে তাকিয়েছিল। ভয়ে সাদা হয়ে গিয়েছিল দীপা। আমি যাচ্ছি, ওপরে গিয়ে ওনাকে সব বলছি, একটা হেস্তনেস্ত করে তবেই আমি ছাড়ব। বলেই দুমদুম করে পা ফেলে মামিমা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। শেখরবাবু শুভঙ্করকে ডেকে পাঠিয়েছিলেন, সেই সঙ্গে অসিত মামুকেও ফোন করে ডেকেছিলেন, যেন গর্হিত কোনো অপরাধ করে ফেলেছে সেই রকম মুখভঙ্গি করেই অপরাধীর মতো ওদের সামনে মাথা নিচু করে শুভঙ্কর বসেছিল। কত দূর এগিয়েছ তোমরা? বজ্র গম্ভীর স্বরে একথা শেখরবাবু জিজ্ঞাসা করতেই কোত্থেকে যে হঠাৎ এত সাহসী হয়ে উঠেছিল শুভঙ্কর। সোজা শেখরবাবু চোখের দিকে তাকিয়ে শুভঙ্কর বলেছিল, মামিমা একটা সামান্য ঘটনাকে খুব বড় করে দেখছেন, তবে আপনারা অনুমতি দিলে আমি অনেক দূর, মানে বিয়ে পর্যন্ত সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর একটা কথা বিবেচনা করে দেখবেন, 3 মাস পরে দীপার পরীক্ষা। পরীক্ষাটা শেষ হলেই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি দীপাকে গ্রহণ করতে পারি। অসিত মামুর জন্য চা আর চানাচুর নিয়ে মামিমা ঘরে ঢুকেছিলেন। সেটা টেবিলের ওপর রেখে বলেছিলেন, ঘরে একটা খাট তো দূরের কথা, চেয়ার টেবিলও তো নেই তোমার। খাওয়ার শোয়ার সব কি মেঝের ওপর মাদুর পেতে করবে? আমি কিন্তু বাপু তোমাকে কোনো আসবাবপত্র, টাকা পয়সা কিছুই দিতে পারবো না। শুভঙ্কর বলেছিল, আমি সেসব আশাও করি না। আমি একটি মেয়েকে বিয়ে করব, শ্বশুর বাড়ির কাছে নিজেকে বিক্রি করব না। দীপার মামি রাগে ফুঁসে উঠেছিল। আরও একটা কথা তোমার জেনে রাখা উচিত বাছা, চা ছাড়া দীপা রান্নাবান্না কিছুই জানে না। লোকে বলবে মামি তাকে খাটিয়ে মারে, তাই কোনোদিন আমি তাকে কিছু করতে দিইনি, আর এখন আমি তাকে কিছু শেখাতেও পারবো না। হাত টাত পুড়ে গেলে অন্য লোকের কথা ছেড়ে দিলাম, দীপার মামাই হয়তো বলে বসবে, আমি হয়তো ইচ্ছে করেই। শুভঙ্করের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর ফুটে উঠেছিল। আমি যা মাইনে পাই তাতে রান্নাবান্না আর সংসারের অন্যান্য কাজ করার জন্য একটা কর্মসহায়িকার রাখার ব্যবস্থা আমি করতে পারবো। 2-1 প্রয়োজনীয় আসবাব কেনার মতো ব্যাংকে কিছু টাকাও আমার আছে। এরপর ইচ্ছে হলে দীপান্বিতা নিজেও চাকরি করতে বেরোতে পারে। শুভঙ্করের উত্তরগুলো শুনে মামা আর তার বন্ধু দুজনেই অভিভূত হয়ে গিয়েছিলেন। মামা শুভঙ্করের পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন, ব্রাভো, এগিয়ে যাও, আমাদের সকলের শুভকামনা তোমার সাথে আছে। পরীক্ষা শেষ হবার পর বিয়েটা হয়েছিল। ফ্ল্যাটটা ছোট হলেও মন্দ না। একটা শোবার ঘর, বাথরুম, রান্নাঘর, আর রান্নাঘরের সামনে খাবার এক ফালি জায়গা।
তাদের দুজনের জন্য এটুকুই তো যথেষ্ট। দীপা তো রানীর মতোই থাকে এখানে। নীর ছোট হলেও শুভঙ্করের মনটা যে আকাশের মতোই বড়। দীপা ঘর গোছায়, ঘর পরিষ্কার করে। দীপা বলে ঘর মুছলে তার ব্যায়াম হয়ে যাবে। শুভঙ্কর বলেছিল, কিন্তু তোমাকে দিয়ে ঘর মোছাবো সেরকম কথা তো ছিল না দীপু। দীপা নাক ফুলিয়ে বলেছিল, রান্না বাসন ধোয়া সব মিতামাসি করে দিয়ে যায়, তাহলে আমি সারাদিন কি করব শুনি? চুপ করে আমাকে ঘরে বসিয়ে রেখে মোটা করে দিতে চাও বুঝি? আমি বিচ্ছিরি দেখতে হয়ে গেলে আর কেউ আমার দিকে তাকাবে না? মনে মনে সেই রকম মতলব বাড়ছ নাকি? শুভঙ্কর আর কোনো প্রতিবাদ করেনি। আজ রাতের জন্য মিতামাসি কিছু রান্না করে দিয়ে যায়নি। শুভঙ্কর বলে গেছে আজ সে বিরিয়ানি নিয়ে আসবে, সঙ্গে ফিশ ফ্রাই আর মোমো। আজ দীপান্বিতার আর শুভঙ্করের বিবাহ বার্ষিকী, তাই আজকের সন্ধে আর রাতটা একেবারে অন্য রকম করে কাটানোর ইচ্ছে আছে ওদের। বেরোনোর আগে শুভঙ্কর দীপাকে বলেছিল, আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। দীপা বলেছিল, দেখো এখন আবার ছাঁটাইয়ের যা ধুম পড়েছে। দীপা ঘড়ি দেখল, ঘড়িতে এখন 7টা বেজে গেছে। শুভঙ্করের তো এতক্ষণে ফিরে আসার কথা। ছাঁটাইয়ের ভয়ে শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত বদলে ফেলেছে শুভঙ্কর? 5:30টার সময় শুভঙ্কর ফোন করে বলেছিল যে সে বেরোচ্ছে, তাহলে কি সে বেরোতে পারেনি? বেরোনোর ঠিক আগের মুহূর্তে বস কি তাকে আটকে দিয়েছে? একবার ফোন করে দেখবে দীপা। দীপান্বিতা দেখেছে রাস্তা থাকলে শুভঙ্কর কল রিসিভ করতে অসুবিধে বোধ করে, তবু মনটা যে তার বড় অস্থির অস্থির করছে। অন্যমনস্কভাবে এটা সেটা চিন্তা করতে করতে দীপা ফোন করেই ফেলল। ফোনে বলল সুইচড অফ। শুভঙ্করের ফোনের চার্জ কি শেষ হয়ে গেছে? খাবারগুলো কেনার আগে নিশ্চয়ই জুঁই ফুলের মালাটা কিনবে শুভঙ্কর। এ কথা মনে আসতেই যেন কিছুটা নিশ্চিন্ত বোধ করল দীপান্বিতা। মা বলতেন জ্যোতিষ শাস্ত্রে আছে জুঁই ফুল নাকি সৌভাগ্য বহন করে আনে। জুঁই ফুলের গাছ বাড়িতে থাকলে নাকি সবকিছু পজিটিভ হয়, কিন্তু মা তো একথাও বলতো যে লম্বা চুল রাখলে নাকি সে নিজে লম্বা হবে না। দীপার হাইট তো প্রায় 5.5 ফুটের কাছাকাছি। শুভঙ্করের অফিসের সহকর্মী সুদীপ্তা মিত্রর ফোন নাম্বারটা দীপার ফোনে সেভ করা আছে। ওনাকে ফোন করে দেখবে নাকি একবার। পলাশ গুপ্তের ফোন নাম্বারটাও আছে। কাকে ফোন করবে দীপান্বিতা? এখন ফাল্গুন মাসের শেষ, হালকা একটা ঠান্ডা ভাব এখনও আছে, তবু অসহ্য গরমে হঠাৎই হাঁসফাঁস করে উঠল দীপান্বিতা। ভগবানকে মনে মনে ডেকে দীপান্বিতা বলল, হে ভগবান, আমার এই ছোট্ট জীবনে দুঃখ কষ্ট তো তুমি কম দাওনি আমাকে, এবার অন্তত মুখ তুলে চাও। এই শাখা সিঁদুর, আমার এই সৌভাগ্যের চিহ্নগুলো যেন আমৃত্যু অক্ষয় হয়ে থাকে ঠাকুর। মোবাইলে কল ঢুকতেই দীপান্বিতার এলোমেলো চিন্তায় ছেদ পড়ল। সুদীপ্তা মিত্র ফোন করেছেন। দীপান্বিতা কল রিসিভ করতেই ও প্রান্ত থেকে স্বর ভেসে এলো, হ্যালো, কে দীপান্বিতা? আমি সুদীপ্তা মিত্র বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি দীপান্বিতা। আমার হাজবেন্ড শুভঙ্কর দে এখনও বাড়ি ফেরেনি। আজও আমাকে বলে গিয়েছিল তাড়াতাড়ি ফিরবে। আমি তোমার বাড়িতে যাচ্ছি দীপান্বিতা, তুমি রেডি হয়ে থেকো, তোমাকে আমার সাথে একটু বেরোতে হবে। কি হয়েছে ম্যাডাম, উনি ঠিক আছেন তো? একটু প্রবলেম হয়েছে দীপান্বিতা, তুমি প্যানিক করো না, আমরা সবাই আছি তোমার সাথে। আমি মাঝেরহাট ব্রিজের কাছে আছি, এখনই পৌঁছে যাব তোমার বাড়িতে। ওখানে গিয়ে সব বলবো। এখন ছাড়ছি কেমন? ফোনটা কেটে গেল। ভদ্রমহিলা কিছুই বললেন না তাকে। কি হয়েছে শুভঙ্করের? কোথায় আছে সে? একবার কি কল ব্যাক করবে দীপান্বিতা? দীপার ঠিক সাহস হলো না। দীপা শুভঙ্করের কাছে শুনেছে ভদ্রমহিলা নাকি বেশ অহংকারী। তাহলে কি পলাশ গুপ্তকে ফোন করে জিজ্ঞাসা করবে কি হয়েছে? ভাবতে ভাবতে দীপান্বিতা তার ফ্ল্যাটে জানলা দিয়ে দেখল একটা ট্যাক্সি তার ফ্ল্যাটের দিকেই আসছে। তাড়াতাড়ি ফ্ল্যাটে চাবি দিয়ে বেরিয়ে এলো দীপান্বিতা। ট্যাক্সির দরজা খুলে নামার আগেই সুদীপ্তা মিত্র দেখলেন দীপান্বিতা এসে দাঁড়িয়েছে ট্যাক্সির সামনে। সুদীপ্তা মিত্র বললেন, উঠে এসো দীপান্বিতা। ট্যাক্সিতে উঠে বসে দীপা বলল, আপনি আমাকে সব খুলে বলুন ম্যাডাম, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। মাথা ঠান্ডা করো দীপান্বিতা, কাম ডাউন। একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুভঙ্কর বাবু পায়ে একটু চোট পেয়েছেন। কাঁপা কাঁপা গলায় দীপা বলল, ও এখন কোথায় ম্যাডাম? সুদীপ্তা মিত্র বললেন, আমাকে দিদি বলো দীপান্বিতা, ম্যাডাম বললে কেমন অস্বস্তি হচ্ছে আমার। আমরা কোথায় যাচ্ছি দিদি? SSKM হসপিটাল। অ্যাক্সিডেন্টের পর পুলিশ শুভঙ্করকে ওখানেই ভর্তি করেছে। বুদ্ধি করে অফিসের নাম বলেছে শুভঙ্কর। পলাশবাবু হসপিটালের সঙ্গে সঙ্গে চলে গেছেন। আমি ম্যানেজার বাবুকে বললাম
মিসেস দীপান্বিতাকে বাড়ি থেকে নিয়ে এসে আমিও হাসপাতালেই থাকব। দীপা অনুভব করল তার হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ তার যেন মনে হলো বুকের মধ্যে লু বইছে। বাবা মা চলে যাবার পর থেকে ঘুমের মধ্যে একটা স্বপ্ন প্রায় দেখে দীপান্বিতা। অনেক উঁচু থেকে সে যেন পড়ে যাচ্ছে, আর কিছুতেই খুঁজে পাচ্ছে না এক টুকরো মাটি যেখানে সে তার পা দুটো রেখে স্থির হয়ে দাঁড়াতে পারে। আজ ট্যাক্সির ভেতরে বসে নিজেকে তার ঠিক সেই রকম ভারসাম্যহীন মনে হচ্ছিল। সুদীপ্তা মিত্র দীপার পিঠের ওপর হাত রাখলেন। একটু জল খাবে দীপা? দীপা মাথা নাড়ালো। দীপার মনে হলো এখন জল খেলেই তার বমি হতে পারে। ট্যাক্সি হসপিটালের সামনে আসতেই সুদীপ্তা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, তরুণ, তুমি এখন যেতে পারো, দরকার পড়লে আমি তোমায় ফোন করে ডেকে নেব। তরুণ বলল, না দিদি, আমি এখানেই অপেক্ষা করছি। আপনাকে রোজ অফিসে দিয়ে আসা নিয়ে আসা করি, আপনাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তাছাড়া কোনো দরকারও তো পড়তে পারে। হাসপাতালে এলে যত লোকজন থাকে ততই সুবিধে। সুদীপ্তা আর কথা না বাড়িয়ে দীপাকে নিয়ে হাসপাতালে ঢুকে গেল। রিসেপশনে গিয়ে বসতেই পলাশগুপ্ত সামনে এসে দাঁড়ালো। শুভঙ্করদার পায়ের পাতা দুটো বাসের চাকায় একেবারে থেতলে গেছে ম্যাডাম। দীপার মনে হলো তার চোখে যেন কেউ এক মুঠো লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিল। দীপার গলা দিয়ে কেমন একটা অদ্ভুত শব্দ বেরোতেই সুদীপ্তা তার একটা হাত শক্ত করে চেপে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করল। এখন ড্রেসিং করে দেবে, তবে অপারেশন হয়তো কাল সকালে করবে বলে শুভঙ্করের ব্যাগটা পলাশ দীপার দিকে এগিয়ে দিতেই সুদীপ্তা হাত বাড়িয়ে ব্যাগটা নিল। দীপা ব্যাগের ভেতর থেকে বিরিয়ানির গন্ধ পেল, বিরিয়ানির মিঠে আতরের গন্ধ, তার সাথে হাসপাতালের ফিনাইলের গন্ধ মিলেমিশে এক হয়ে একটা কটু গন্ধ দীপার নাকে প্রবেশ করতেই তার গা গুলিয়ে উঠল। দীপার মনে হলো গন্ধটা যেন তার শ্বাসনালী দিয়ে ঢুকে সারাশির মতো চেপে বসতে চাইছে। নিজেকে আর সামলাতে পারল না দীপা, এবার তাকে বমি করতেই হবে। মুখে হাতে চাপা দিয়ে বাথরুমের দিকে দীপা চলে গেল। সুদীপ্তা পলাশগুপ্তর দিকে কটমট করে তাকালো। ব্যাগটা কি পরে দেওয়া যেত না? পলাশ কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করল। না মানে আমি ভাবলাম। কি ভাবলেন? ব্যাগটা ফেরত দিয়ে আমাদের এখানে এই অবস্থা রেখে বাড়ি ফিরে যাবেন? পলাশগুপ্ত একটু অপ্রস্তুত হলো। না মানে। সুদীপ্তা বিরক্ত হয়ে বলল, আর মানে করতে হবে না। তারপর ব্যাগটা খুলে খাবারের প্যাকেটটা বের করে বলল, এই গন্ধটা ভীষণ ইরিটেটিং লাগছে। আপনি একটা কাজ করুন পলাশবাবু, আপনাকে আমি একটা ট্যাক্সি নম্বর দিয়ে দিচ্ছি, এই হাসপাতালের সামনে আপনি পেয়ে যাবেন। ড্রাইভারের নাম হলো তরুণ। আপনি তরুণকে এই খাবারের প্যাকেটটা দিয়ে বলবেন সুদীপ্তা দিদি পাঠিয়ে দিয়েছে। আপনি ওকে এটা খেয়ে নিতে বলবেন। সেই সন্ধ্যে থেকে আমাকে নিয়ে ঘুরছে, কখন বাড়ি ফিরবো তারও তো কোনো নিশ্চয়তা নেই। পলাশ প্যাকেটটা নিয়ে বাইরে এলো। বিরিয়ানির গন্ধ সে আগেও পেয়েছিল। পলাশের হঠাৎ একটা কথা খেয়াল হলো, আচ্ছা, গত বছর এই ফাল্গুন মাসেই তো বিয়ে করেছিল শুভঙ্করদা, তার মানে আজ কি ওদের বিবাহ বার্ষিকী ছিল? ব্যাগের মধ্যে যেন একটা ফুলের মালাও ছিল। পলাশ মনে মনে শুভঙ্করকে একটা কাঁচা খিস্তি দিল। লোকটা কি পাগল নাকি? এত খাবার, ফুলের মালা, আর একটা কি ছিল প্যাকিং বাক্সের মধ্যে, ঘড়ি টড়ি হবে মনে হয়। এই এত কিছু কেনার পর শুভঙ্কর রাস্তার মোড়ে একটা 80 বছরের বুড়ি ভিখারিকে বাঁচাতে গিয়ে নিজের পায়ের পাতা দুটোকেই থেতো করে বসল। পলাশ মনে মনে বলল, এ সারা পাগলের অধম। কথায় আছে, পাগলেও নিজের ভালো বোঝে। নইলে ঘরের অমন কচি বউয়ের কথা ভুলে কেউ দেশোদ্ধার করতে বসে? ও শালা শুভঙ্করদার বউকে কি হেব্বি দেখতে মাইরি! কি চিকনা কোমর, ঠোঁট তো নয় যেন কমলালেবুর কোয়া, একেবারে যাকে বলে ক্যাটরিনা কাইফ। কি করে যে এরকম একটা মেয়ে ওই উজবুকটা প্রেমে পড়ল কে জানে। কোথায় তড়িঘড়ি করে ফিরে বউয়ের সাথে মৌজ মস্তি করবে তা না, ভালো মানুষই দেখাচ্ছে। নে, হাসপাতালের বেডে শুয়ে থেকে এখন পচে মর তুই। একটা বাচ্চা মেয়ে হাত ধরে টানতেই পলাশ এক ঝটকায় হাত সরিয়ে দিল। যেই খাবারের গন্ধ পেয়েছিস অমনি চলে এলি? যত সব ভিখারির বাচ্চা, খেটে খেতে পারিস না? না, যা ভাগ এখান থেকে, ফোট। পলাশ একটু আড়ালে সরে এসে প্যাকেটটা ফাঁক করে দেখল। মনে হচ্ছে বিরিয়ানির সাথে আরও কিছু প্যাক করা আছে। সুদীপ্তা মিত্র তো ড্রাইভারকে শুধু বিরিয়ানির প্যাকেটটাই দিতে বলেছেন। বাকি খাবারের প্যাকেটটা পলাশ নিজের ব্যাগের ভেতর ঢুকিয়ে নিল। তরুণকে খুঁজে পেতে পলাশের একটু অসুবিধে হলো না। ওকে বিরিয়ানিটা দিয়ে এসে একটা কল থেকে পলাশ হাত ধুয়ে নিল। দ্বিতীয় প্যাকেটটা খুলে পলাশ দেখল ওতে 2টো ফিশ ফ্রাই আর 6টা মোমো আছে। ফিশ ফ্রাই আর সবকটা মোমো উদরস্থ করে পলাশ ভাবল 1 কাপ চা খাবে। উফ, যা খিদে পেয়েছিল! সে কখন দুপুরে 2টো রুটি আর আলু ভাজা কিনে খেয়েছিল। এগুলো খেয়ে যেন শান্তি হলো।
ভাগ্যিস সবকিছু ধরে নিয়ে গিয়ে ওই ড্রাইভারকে দিয়ে দেয়নি। কেমন অনায়াসে বলে দিয়েছিল মিস মিত্র, তরুণের খিদে পেয়েছে, ওকে দিয়ে আসুন। বেশি বেশি দরদ দেখাচ্ছে ড্রাইভারের প্রতি। আসলে নিজের পাড়া ছেলে তো, তাই। কেন, পলাশ কি মানুষ নয়? তার খিদে তৃষ্ণা নেই? অফিসে বসে ডিরেক্টর সাহেবকে, ম্যানেজার বাবুকে তেল মেরে পলিটিক্স করেন ভদ্রমহিলা, এখানেও তাই করছেন। এতে আর আশ্চর্য কি? সাধে কি আর বলে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। নিজের মনেই হাসল পলাশ। বমিটা করে হাতে মুখে জল দিল দীপা। অনেকটা যেন নিজেকে এখন সুস্থির লাগছে দীপার। সুদীপ্তা মিত্রর কাছে এসে দীপা বলল, এখন কি একবার ওর সাথে দেখা করা যায় না দিদি? আপনি একবার গিয়ে সিস্টারকে রিকোয়েস্ট করবেন। সুদীপ্তা বলল, এখানে আমার চেনা জানা একজন ডক্টর আছেন, তোমার কোনো চিন্তা নেই বোন। শুভঙ্কর বাবুকে বেডে দেওয়া হয়েছে, চলো তার সাথে গিয়ে একবার দেখা করে আসি। দীপাকে শুভঙ্করের বেডের কাছে পাঠিয়ে সুদীপ্তা মিত্র দূরে দাঁড়িয়ে থাকল। দীপা শুভঙ্করের বেডের কাছে গিয়ে তার মুখের সামনে ঝুঁকল। দীপা দেখল অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে আছে শুভঙ্করের মুখ। সিস্টার বলল, পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ম্যাডাম, এখন ওনাকে বিরক্ত করবেন না, ঘুমাতে দিন, আর দেখা হয়ে গিয়ে থাকলে বাইরে যান। দীপা বেরিয়ে আসতে সুদীপ্তা বলল, এবার বরং আমরা বাড়ি ফিরে যাই, কাল সকালে আবার আসব। দীপা ঘাড় নেড়ে সম্মতি জানালো। বাইরে বেরিয়ে ওরা তিনজন তরুণের ট্যাক্সিতে উঠে বসল। পলাশ বলল, অনেকটা রাত হয়ে গেছে ম্যাডাম, আমার বাড়ি সেই মহেশতলা, আমাকে বাড়ি পৌঁছে না দিলে এত রাতে অসুবিধায় পড়ে যাব ম্যাডাম। সুদীপ্তার প্রচণ্ড বিরক্তি লাগছিল, লোকটাকে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। হাত তুলে বলল, আগে বেহালা গিয়ে দীপানিতাকে নামিয়ে দেব, তারপর আমাকে পর্ণশ্রীতে নামিয়ে দিয়ে তরুণ তোমাকে মহেশতলা পৌঁছে দেবে। দীপার হাতে শুভঙ্করের ব্যাগটা দিয়ে সুদীপ্তা বলল, তুমি কাল সকাল 8টার মধ্যে স্নান করে রেডি হয়ে থেকো কেমন? আর কিছু খেয়েও নেবে, তোমার সামনে এখন অনেকটা লড়াই, না খেয়ে থাকলে চলবে কেন? বাড়িতে এসে ব্যাগ খুলে দীপা জুঁই ফুলের মালাটা বের করলো। তারপর ওটাকে হাতে নিয়ে মেঝের ওপর জুবুথুবু হয়ে বসে রইল কতক্ষণ। ঘড়ির কাঁটা তার নিজস্ব নিয়মে এগিয়ে চলল, আর দীপার মন ক্রমশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটতে গিয়ে তার গতিপথ হারিয়ে ফেলছিল। দীপার মা তার মস্ত খোপায় জুঁই ফুলের মালা জড়াতে খুব পছন্দ করতেন। দীপা যখন মায়ের গলা জড়িয়ে ধরত, তখন মা তার কপালে চুমু খেতেন। জুঁই ফুলের মিষ্টি গন্ধে ছোট্ট দীপার মন খুশিতে ভরে উঠত। দীপা ভেবে রেখেছিল আজ রাতে সে মায়ের মতোই ওই মালা জড়িয়ে মুখ নিচু করে তার শুভর কপালে চুমু খাবে। ফুলের গন্ধ আর তার শরীরের পারফিউমের সুবাসের সাথে ভালোবাসার আতর মিশিয়ে সে আজকে আনন্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে নিজেকে আর শুভঙ্করকে। কিন্তু ভগবান আজ এটা কি করলেন তার সাথে? মেঝেতে বসে আয়নায় নিজেকে দেখতে পেল দীপা। নিজেকে একবার অচেনা মনে হলো দীপার। একটা ভয় যেন কেউটে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। আর যাকে আজ জড়িয়ে ধরে শুয়ে থাকবে বলে দীপা ভেবেছিল, শুভঙ্কর, সে তো শুয়ে আছে হাসপাতালের বেডে, দীপার থেকে কয়েক কিলোমিটার দূরে, ওষুধে আচ্ছন্ন হয়ে। তার মুখে আজ শুধুই অব্যক্ত যন্ত্রণার চিহ্ন। প্রতিদিনের মতো ঠিক সকাল 6:30টায় দীপা আর শুভঙ্করের ফ্ল্যাটের দরজায় বেল টিপল মিতা মাসি। কিন্তু একবার বেল দিলে তো দীপা দরজা খোলে না কোনোদিন, কম করে 3বার বেল দিতে হয় মিতা মাসিকে। আসলে দীপার সকাল যে মিতা মাসির 3-4বার বেল দেবার পরে শুরু হয়। মিতা মাসি জানে গতকাল দীপা আর শুভঙ্করের বিবাহ বার্ষিকী ছিল, আজ কতবার বেল দিতে হবে কে জানে। কথাটা ভাবতেই হাসি পেল মিতা মাসির। তাই একবার বেল দেবার পরই বেলের ওপর থেকে হাত সরিয়ে নেয়নি মিতামাসি। কিন্তু মিতামাসি অবাক হয়ে দেখল দ্বিতীয়বার বেল দেবার আগেই আজ দরজা খুলে গেল। দরজা খুলেই মন্থর পদক্ষেপে মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকে গেল দীপা। মিতামাসি ঘরে ঢুকে দরজা দিয়ে বলল, বাবা দীপা, আজ কার মুখ দেখে উঠেছিলাম রে? একবার বেল দিতে না দিতেই দরজা খুলে দিলি। দীপা কোনো জবাব দিল না, ধপ করে বসে পড়েছে চেয়ারে। দীপার দিকে চোখ পড়তেই মিতামাসির মুখের হাসি নিমেষে মিলিয়ে গেল। চোখ জবা ফুলের মতো লাল, চোখের তলায় কালি। এক রাতের মধ্যে একই চেহারা হয়েছে তার মেয়েটার। মিতামাসির বুক কেঁপে উঠল। দীপাকে যে সে নিজের মেয়ের মতো দেখে, সেই কোন কালে তার পেটের মধ্যেই নাড়ি জড়িয়ে মরে গিয়েছিল মেয়েটা। আর মা হতে পারেনি মিতামাসি, স্বামীও তাকে ত্যাগ করেছিল। তারপর থেকে সে লোকের বাড়ি গতর খাটিয়ে খায়, মনের কথা ভাবার অবকাশ পায়নি কোনো দিন। কিন্তু যখন সে দীপার বাড়িতে কাজ করতে এলো, তখন থেকেই দীপা যেন কেমন করে তাকে আপন করে নিল। দীপার বর তো তাকে রাখতেই চায়নি। প্রথম দিন কাজ করতে এসে মিতামাসি দীপার বরের গলার আওয়াজ পেয়েছিল, দীপা
এই মাসিকে দিয়ে রান্নার কাজ করানো যাবে না গো। দীপা জিজ্ঞাসা করেছিল, কেন? আমার তো খুব ভালো লেগেছে, ঠিক মায়ের মতো। এই জানো, মাসিমা না আমাকে সব রান্না শিখিয়ে দেবেন বলেছেন। মাসিমা শুনেই চোখে জল এসেছিল মিতা মাসির। এমন আদর করে মিতা মাসিকে কেউ ডাকেনি কোনোদিন। সে হলো গিয়ে কাজের মাসি। কি মিষ্টি গলা মেয়েটার, এ মেয়ে নিশ্চয়ই কোনো রাজকন্যা। মিতা মাসির মনে হয় এই ছোট্ট ফ্ল্যাটে দীপা যেন বড্ড বেমানান। আরও কত বড়লোক ঘরে বিয়ে হওয়া উচিত ছিল মেয়েটার। মিতা মাসি কান খাড়া করেছিল। দীপার বর বলছে, তুমি তো যাকে দেখো তাকে দেখেই গলে পড়ো। দীপা হি হি করে হেসে উঠেছিল। তার মানে আমার কোনো চয়েস নেই বলছো? আমি কিন্তু তোমাকেও পছন্দ করেছি, কাজেই আমার সম্পর্কে তুমি তোমার ওই মন্তব্যটা উইথড্র করো, নইলে কিন্তু সেম সাইড গোল হয়ে যাবে। দীপার বর হৈ হৈ করে উঠেছিল। ওকে ম্যাডাম, আমি আমার কমেন্ট উইথড্র করছি, কিন্তু মাসির শাড়িটা বড্ড নোংরা, চোখে পিছুটি। হাইজিনের কথাটা মাথায় রাখতে হবে তো। মাসিমা কাজ করতে করতে নিজে পরিষ্কার থাকার বিষয়টাকে গুরুত্ব দিতে ভুলে গেছেন গো। তুমি আমায় 2 দিন টাইম দাও, আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। হাজার কাজ সামলেও যে নিজেকে পরিপাটি রাখা সম্ভব, তাও তো তার দীপার কাছ থেকেই শেখা। দিনে এখন বার 3 শাড়ি বদল করে মিতা মাসি। দীপা তাকে বলেছে, রাতের খাবার খাওয়ার পর শোবার আগে কাঁচা কাপড় পরে শুলে রাতের ঘুম ভালো হয়। সেই মেয়ের আজ কি অবস্থা, বিকেলের শাড়িটা পর্যন্ত ছাড়েনি। মিতা মাসি দীপার কাছে এসে তার হাত ধরে বলল, কি হয়েছে মা? নিশ্চয়ই বর্তকে খুব মুখঝুঁক করেছে। পাষণ্ড একটা, এত ভালো বউ তুই ত্রিভুবনে পাবি না, তা সে কোথায়? দীপা প্রথমে কোনো কথা বলতে পারল না। তার ঠোঁট দুটো থরথর করে বার কয়েক কেঁপে উঠল শুধু। তারপর ক্লান্ত শরীরটা ঠেলে উঠে দাঁড়িয়ে দীপা বলল, আজ আমি ঘর মুছতে পারবো না মাসিমা, তুমি মুছে দিও। আমি স্নানে যাচ্ছি, স্নান সেরে পুজো করব, আর আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিও। আর দেখো, ঘরে একটু আতপ চাল আছে, আজ আলু ভাতে ভাত খেয়ে নেব। এখন কদিন এটাই খাবো। ঘরে যা সবজি আছে তুমি বাড়ি নিয়ে যেও। বিকেলে আর তোমায় আসতে হবে না, রাতের রান্নাটা আমি নিজেই করে নিতে পারবো। কাল সকালে তুমি যখন কাজে আসবে 3 কিলো আতপ চাল আর 1 কিলো আলু কিনে এনো তো। আতপ চালের ভাত খাবি তুই? আর তোর বর? সে লাট সাহেব খাবে আতপ চালের ভাত? সবজি আমি নিয়ে চলে যাব কি রে? তোর বর তো 5 রকম তরকারি ছাড়া ভাত খেতেই পারে না। আজ কি সে বাজারে যাবে না? মাছ আনতে হবে তো। কত করে বলি একটা ঠান্ডা মেশিন কিনতে, আমার কথা তো তোরা মানতেই চাস না। হ্যাঁ রে, শরীর গতিক তোদের ঠিক আছে তো? পলকে ছুটে গিয়ে মিতামাসির গলা জড়িয়ে ধরেছে দীপা। মিতামাসি পরম স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরল, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে আমাকে বল মা। বরের সাথে কাল রাতে ঝগড়া করেছিস? সে তোকে খুব বকেছে বুঝি? দীপার সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল। ফুলে ফুলে কাঁদছিল দীপা। কান্না জড়ানো গলায় বলল, সে কাল রাতে বাড়ি ফেরেনি। ও, তার সে পিসির বাড়ি গেছে বুঝি? তোমাকে নিয়ে যায়নি বলে তোমার অভিমান হয়েছে মা? ও হাসপাতালে ভর্তি আছে। তোমার ছেলে পায়ের পাতায় খুব ব্যথা পেয়েছে মাসিমা। দীপার কথা শুনে মিতা মাসির বুকে যেন শেল বিঁধল। এতক্ষণে পুরো বিষয়টা তার মাথায় ঢুকেছে। একে বাপ মা মরা মেয়ে, মনের মতো সঙ্গী জুটিয়ে বিয়ে করতে না করতে ফের দুর্ঘটনা। হায় ঈশ্বর, এতখানি নিষ্ঠুর তুমি হও কি করে? তুমি নাকি দয়াময়, যা কিছু করো সব নাকি মানুষের মঙ্গলের জন্য, তার এই নমুনা। মিতামাসি বুঝলেন মেয়েটাকে এ সময় সাহস দেওয়া দরকার, নইলে সে আরও ভেঙে পড়বে। জোর করে দীপার মুখ টেনে ধরে মিতামাসি তার চোখ মুছিয়ে দিল। তারপর চেয়ারে বসিয়ে দিয়ে বলল, পায়ে চোট পেয়েছে, ঠিক হয়ে যাবে দীপা। রাস্তায় চলতে ফিরতে আঘাত লাগতেই পারে। ডাক্তারবাবুরা তাদের সাধ্যমতো নিশ্চয়ই চিকিৎসা করবেন। তারপর আমরা মা মেয়ে দুজন মিলে সেবা যত্ন করে তাকে একেবারে সুস্থ করে তুলব। দেখিস তুই, শুধু কটা দিন তোকে একটু ধৈর্য ধরতে হবে মা। যা মা, স্নান করে পুজোটা সেরে ফেল, আমি ভাত চাপিয়ে দিই গে। দীপা তবু চুপ করে বসে থাকে। মিতামাসি তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। দেখিস তুই, তোরা তো আর এমন কোনো পাপ করিসনি যে ভগবান মুখ তুলে চাইবেন না। দীপা আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে শাওয়ার খুলে দাঁড়িয়ে থাকে। দীপার চুল বেয়ে, শাড়ির আঁচল আর কুচি বেয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে। রাত জাগা শরীরের বিষণ্ণ ক্লান্তি শোষণ করার কতটা ক্ষমতা আছে জলের, দীপা বুঝতে পারে না। দীপা আজ কত কিছু দেখেছে। রাত শেষ হয়ে কেমন করে সকাল হয় আজ দেখেছে দীপা। শেষ রাতের অন্ধকার মিলিয়ে যাবার আগে পাখির ডাক শুনেছে। কোকিলের গলার স্বর কাকের মতোই আজ অতটা কর্কশ লেগেছে দীপার। আলাদা করতে পারেনি। দীপা আজ তার নিজের সম্পর্কে মানুষের মতামত শুনেছে।
একটু আগে মিতামাসি তাকে বলেছে সে তেমন কোনো অন্যায় করেনি কারো সাথে, অথচ মিতামাসি আসার একটু আগে দীপা শুনেছে সে পাপিষ্ঠা। সকাল 6টা নাগাদ মামাকে ফোন করেছিল দীপা। মামা টয়লেটে গিয়েছিল। ফোন ধরেছিল সুচেতা। দীপা সুচেতাকে অ্যাক্সিডেন্টের খবরটা দিল। শুনে সুচেতা বলল, এরকমটা যে হবে সে তো জানা কথা। যে বাড়িতে থেকে মানুষ হলি সেই বাড়িতে বিয়ের পর আসাই বন্ধ করে দিলি। নিজের শিকড় যারা ভুলে যায় তাদের এরকমই হয়। পাপ, বুঝলি, পাপ। ওপরওয়ালার কাছে হিসেব তো দিতেই হবে। দীপা স্তব্ধ হয়ে শুনেছিল ওর সব কথা। স্নান করে বেরিয়ে দীপা ডালে ফোড়ন দেবার গন্ধ পেল। তার যেন মনে হলো কুমড়ো আলুর তরকারিও করেছেন মাসিমা। দীপা মুখ বাড়িয়ে বলল, এসব কি হচ্ছে মাসিমা? মিতামাসি বলল, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। আমি সেদ্ধ চালের ভাতই করেছি, সঙ্গে ডাল, আলু ভাতে আর কুমড়োর তরকারি করেছি। তোর বর্ণা ফেরা পর্যন্ত রাতে আমি এখানেই থাকবো। এই রাত 9টার মধ্যেই আমি চলে আসব। তারপর রুটি আর বেগুন ভাজা করব। দুধ আমি নিয়ে আসবো, 1 গ্লাস দুধ খাবি। আমি কোনো কথা শুনতে চাই না। খুব বর্ষোয়াগী হয়েছ তুমি। বরের শরীর খারাপ আর উনি নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে বিভাগী হলেন। বরের সোহাগ তুমি দেখেছ, এবার মায়ের শাসন দেখবে। আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু তোকে ধরে মেরেও দিতে পারি। পুজো করে উঠতে দীপা দেখল সুদীপ্তাদি ফোন করেছেন। আমি 8:30টায় আসছে দীপা, আর 40 মিনিট পর তুমি রেডি হয়ে থেকো। তোমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আমি অফিস চলে যাব। সারাদিন থেকো, তারপর সন্ধ্যের সময় তোমাকে ওখান থেকে তুলে নেব। দীপা ভয়ে ভয়ে বলল, টাকা পয়সা কি আমি কিছু? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না দীপা। অফিস থেকেই সব দায়িত্ব নেওয়া হচ্ছে। আর শুভঙ্কর হয়তো 3-4 মাস কাজেও আসতে পারবে না, কিন্তু ওর মাইনেটা তুমি অবশ্যই পাবে। তারপর যে কোনো পরিস্থিতিতে তোমার কথা সবসময় আমাদের অথরিটির মাথায় আছে। এটা প্রাইভেট কনসার্ন হলেও কোনো চিন্তা নেই তোমার। এখানে প্রত্যেকটা বিষয় মানবিকতার সাথে বিবেচনা করা হয়। খেতে বসে দীপাকে ভাত নিয়ে নাড়াচাড়া করতে দেখে মিতামাসি বলল, দাঁড়া দীপা, আমি তোকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। সেই কোন ছোটবেলায় দীপাকে ভাত মেখে খাইয়ে দিত মা, আর কেউ কখনো তাকে খাইয়ে দেয়নি, চুল আঁচড়ে বেঁধে দেয়নি। মিতামাসি আজ তাকে ঠিক মায়ের মতো ভাত মেখে নাড়ু পাকিয়ে পাকিয়ে খাইয়ে দিচ্ছিল। সস্নেহে তার পিঠে হাত রেখে মায়ের মতো করে যেন বলল, আজ নিরামিষ খেয়ে নাও দীপা, কাল আমি বাজার থেকে মাছ নিয়ে আসব। কাল তোমায় মাছ খেতেই হবে, ভালো না লাগলেও খেতে হবে। কাল একাদশী তো মা, তাই সধবা মানুষদের একটু মাছ মুখে ছোঁয়াতেই হয়। এই কয়েকটা ঘন্টার মধ্যে দীপা দেখল এই সমাজে তার চেনা এই ক্ষুদ্র পরিসরটুকুর মধ্যে কত রকম চিহ্নই না ছড়িয়ে ছিটিয়ে আছে। ভালোবাসার, নিষ্ঠুরতার, দায়িত্ববোধের, মানবতার, মনুষ্যত্ববোধ থেকে শুরু করে আপন মানুষের কদর্যতার, সর্বোপরি অনাত্মীয় এই বৃদ্ধার স্নেহশীল কর্তব্য পরায়ণতার কথা তার মনে দাগ কেটে থাকবে চিরকালের মতো। ট্যাক্সিতে উঠে বসে সুদীপ্তা মিত্র তার মোবাইলের স্ক্রিনে চোখ রেখে খুটখাট করতে লাগলেন। আর দীপার চোখ সারাক্ষণ রইল জানালার বাইরে। ব্যস্ত অফিস যাত্রী, স্কুলের পথে বাচ্চাদের কিচিরমিচির, রাস্তার ধারে স্টলগুলি থেকে খাবার কেনার হিড়িক, সব কিছুই রোজের মতো একরকম। শুধু দীপার দিনটা আজ একদম আলাদা। কলেজে পড়ার সময় বাসে যখন জানলার ধারে সিট পেত দীপা, তখন যা দেখেছে আজও তাই দেখল। তবু যেন কেমন অন্যরকম লাগলো সব কিছু। দীপার দেখার চোখই আলাদা হয়ে গেছে। একটা বিখ্যাত সিনেমা হলের সামনে সুপারহিট হিন্দি ছবির সুন্দরী নায়িকার খোলামেলা ছবির পোস্টার দেখল দীপা। এগুলো আগে দেখলে দীপা মনে মনে উল্লসিত হয়ে উঠত। আজ হলো না। পরিবর্তে দীপার দু চোখ আকৃষ্ট হলো একটু দূরে বসে থাকা দুটি উলঙ্গ শিশুর দিকে। শিশু দুটির মাও আছে তাদের সাথে। যুবতী ভিখারিনীর পোশাকও খোলামেলা, ছেঁড়া শাড়ি আর ব্লাউজের দরুন শরীর যত্রতত্র উন্মুক্ত। জ্যামে আটকে পড়েছে ট্যাক্সি। দীপা খুঁটিয়ে লক্ষ্য করতে করতে উত্তেজিত হয়ে জানলার বাইরে তার মুখ বাড়িয়ে দিয়েছে। সুদীপ্তা মিত্র হঠাৎ ধমকে উঠলেন, আহ দীপা, বিপদ ঘটাবে নাকি? হাত মুখ ভেতরে ঢুকিয়ে ঠিক হয়ে বসো। তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? বলেই তাকালেন বাইরের দিকে। ফুটপাতের উলঙ্গ শিশুটি টলমল পায়ে এগিয়ে আসছে তার ট্যাক্সি জানলার সামনে। একটা 10 টাকার নোট দীপার হাতে দিয়ে বললেন, ওদের মনে হয় খিদে পেয়েছে, এটা ওকে দিয়ে দাও। দীপা শিশুটির হাতে টাকাটা দিতেই তার চোখ দুটি চকচক করে উঠল। শিশুটির মায়ের মুখ আর দেখতে পেল না দীপা। গাড়ি ছেড়ে দিয়েছে। বিয়ের পর 1 বছর সকালের এই ব্যস্ত সময়টা অলসভাবে কাটাত দীপা। খেয়ে ঘুমিয়ে, ঘর গুছিয়ে, ম্যাগাজিনে পড়ে অথবা ফোনের স্ক্রিনে চোখ রেখে।
দীপার আজ বাবার কথা খুব মনে পড়ছিল। এরকম অলসভাবে সময় কাটানোর কথা বাবা ভাবতেই পারতেন না। বাবা গল্প লিখতেন। দীপারও খুব ইচ্ছে করছিল একটা গল্প লিখতে। ওই যুবতী ভিখারিনীর গল্প লিখলে কেমন হয়? কোটিপতি নায়িকার উদ্ধত যৌবনের পসরা সাজানো হোর্ডিংয়ের তলায় যার জীবন, যার সংসার। গল্পের কি নাম দেবে দীপা? বিলাসিতা ও দারিদ্র্য? হসপিটালের সামনে ওকে নামিয়ে দিয়ে চলে গেল সুদীপ্তা মিত্র। সমস্ত নিয়মকানুন মেনে দীপা শুভঙ্করের সামনে পৌঁছল। শুভঙ্করের হাত ধরল দীপা। শুভঙ্কর দেখল এক রাতের মধ্যে দীপার মিষ্টি মুখটা যেন ভেঙে চুরে গেছে। দীপার মুখে বিষাদের কালো ছায়া। শুভঙ্কর বলল, কি খেলে আজ সকালে? দীপার খুব কান্না পাচ্ছিল, তবু চোখ দিয়ে এক ফোঁটা জলও আর বেরোলো না। চোখে অদৃশ্য অশ্রুবিন্দু চিহ্ন পরিস্ফুট হলো। শুভঙ্কর তাকিয়ে দেখল, কিছু বলল না, শুধু তার করা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে লাগলো। ভেবেছিলাম ঘি দিয়ে আলু ভাতে ভাত খাবো, কিন্তু মাসিমা কিছুতেই শুনলেন না। জোর করে ডাল ভাত তরকারি মেখে খাইয়ে দিলেন। শুভঙ্করের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বলল, ভাগ্যিস। দীপা অবাক হয়ে বলল, কেন? বাহ, ওই রকম ফেনা ভাত ঘি আর আলু সেদ্ধ খেলে তুমি মোটা হয়ে যেতে না? মোটা বউ আমার একেবারে পছন্দ নয়। অবশ্য এরপর হয়তো তুমি আমাকে অপছন্দ করবে, খোড়া বর। শুভঙ্করের কণ্ঠস্বরে বিষাদের সাথে মজা করার আভাস পেল দীপা। হঠাৎ সারা শরীর জ্বলে গেল দীপার। লোকটা তাকে বিপদে ফেলে এখন মজা করছে। দীপা গম্ভীরভাবে বলল, এই রকম ন্যাকামের জন্যই আজ এই অবস্থা তোমার। একটু সিরিয়াস হবার চেষ্টা করো। শুভঙ্কর যন্ত্রণা কমানোর জন্য হালকা চালে কথা শুরু করার চেষ্টা করছিল। দীপা যে এত বিরক্ত হবে সেটা শুভঙ্কর বুঝতে পারেনি। শুভঙ্কর দীপার হাত ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ল। সিরিয়াস যে শুভঙ্কর কোনো কালে নয়, হয়তো হতেও পারবে না। দীপা কি বাকি জীবনটা মানিয়ে চলতে পারবে তার সাথে? শুভঙ্কর দেখল মাথায় তেল মেখে সিঁথিতে সিঁদুর দিয়েছে দীপা। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে দীপার শরীর থেকে, কিন্তু হাসপাতালের ঝাঁঝালো ওষুধের গন্ধ এখন বাস্তব। দীপার শরীর এখন তার কাছে স্বপ্নের চেয়েও অবাস্তব। দীপার শুভঙ্কর দুজনেই একটা স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে। এই বৈশাখে অফিস থেকে 15 দিনের ছুটি নেবে শুভঙ্কর। কাশ্মীর বেড়াতে যাবে, বরফ নিয়ে খেলবে। হানিমুনে পুরী গিয়ে সমুদ্র স্নানের সময় খুব বাড়াবাড়ি করেছিল শুভঙ্কর। সেদিনও দীপান্বিতা ভৎসনা দৃষ্টিতে তাকিয়েছিল শুভঙ্করের দিকে। সেদিন তার দু চোখে ভয়ও দেখতে পেয়েছিল শুভঙ্কর। আজও দীপান্বিতার চোখে ভয় আর ভৎসনার অভিব্যক্তি, কিন্তু সেদিন দীপার চোখে এই সব কিছুর সাথে লজ্জার আদর মিশেছিল। তার ঠোঁটের উচ্ছল হাসিতে নবযৌবনের জোয়ার ছিল। আজ যেন দীপাকে অনেক পুরনো গৃহিণী বলে মনে হলো। অনেকদিন আগে যে মাকে হারিয়েছে শুভঙ্কর, আজ মনে পড়ল তার কথা। শুভঙ্কর বাস্তবে ফিরে আসার চেষ্টা করল। মিতামাসি আমার কথা কিছু জিজ্ঞাসা করেনি? মাঝবয়সী সিস্টার এগিয়ে এসে দীপার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। একজন বয়স্ক ভদ্রলোক রিসেপশনে এসে বসে আছেন ম্যাডাম, বললেন শুভঙ্করদের মামা শ্বশুর। অ্যাক্সিডেন্টের কথাও বলেছেন। কি যেন নামটা বললেন ভদ্রলোক। সিস্টার দীপাকে এইটুকু বলেই খেই হারিয়ে ফেলল। শেখর দাস আমার মামা, মামা এসেছে বলেই প্রায় ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে রিসেপশনে চলে এলো দীপান্বিতা। মামাকে দেখে গাম্ভীর্য হারিয়ে দীপান্বিতা আবার অনেকক্ষণ পর বালিকার মতো কেঁদে ফেলল। শেখরবাবু বললেন, আমার বাড়িতে এখন কিছুদিন গিয়ে থাকবি মা? দীপা কান্না থামিয়ে মামার মুখের দিকে তাকালো। মামার মুখের চামড়াটা যেন কিশমিশের মতো কুঁচকে গেছে। 1 বছরে মামার মুখাবয়বে এতটা পরিবর্তন দেখে আশ্চর্য হলো দীপা। মামার হাত ধরে দীপা একটা বসার জায়গা খুঁজল। বলল, তোমার শরীর ঠিক আছে মামা? ধুর বোকামে, এটা কি আমার শরীরের কথা জিজ্ঞাসা করার সময়? বুড়ো হচ্ছি, শরীর তো ভাঙবেই। এখন আমাকে শুভঙ্করের কাছে নিয়ে চল, তাকে দেখতেই তো এসেছি। দীপা বলল, হ্যাঁ তাই চলো। শুভঙ্করের কাছে এসে শেখরবাবুর মুখ আরও দীর্ণ ও জীর্ণ হলো। বললেন, সবই কপাল বাবা। শুধু একটা কথা শুনে আশ্বস্ত হলাম যে তোমার অফিস থেকে সবকিছু সামলে দিচ্ছে। বলে দীপার দিকে তাকিয়ে ফের অনুরোধ করলেন, এই কটা দিন গরিব মামার কাছে গিয়ে থাকবি তো? মামার বারংবার অনুরোধে দীপান্বিতা অস্বস্তি বোধ করছিল। কি যে বলে যে এড়িয়ে যাবে প্রসঙ্গটা, সেটাও সে কিছুতে বুঝে উঠতে পারছিল না। এখন মামার বাড়িতে গিয়ে উঠলে সুচেতা আর মামিমা তাকে দাঁতে পিষবে। হেনস্তার অন্ত রাখবে না। বিয়ের আগের কথা আলাদা, কিন্তু বিয়ের পর অপমানের মাত্রা আরও বাড়বে। বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে উঠলে প্রতিবেশীরা পর্যন্ত বাঁকা চোখে দেখে। মানুষের অবজ্ঞা ভেঙে চুরে দেয়। বাপের বাড়িতে আশ্রিত বিপর্যস্ত মেয়েটির পরিশিষ্ট আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা বোধকে।
শুভঙ্কর দীপার মুখের দিকে তাকিয়ে ইশারায় তাকে আশ্বস্ত করার চেষ্টা করল। তারপর তার সেই চিরাচরিত মজার ভঙ্গিমায় বলল, মামা কি বলি বলুন তো আপনার ভাগ্নির কথা। সে যে এখন ঘোর সংসারী। আমাকে বাদ দিয়েও ওই ফ্ল্যাটের খাট, আলমারি, চেয়ার, টেবিল, বাজারের ঝুড়ি, তেল, মশলার কৌটো এগুলোও তার মস্ত আপনজন। এসব ছেড়ে ছুড়ে মামার বাড়ি গিয়ে দীপাকে থাকতে বললে সেটা তার পক্ষে অনেক বড় শাস্তি হয়ে যাবে। তার ওপরে তার বুড়ি শাশুড়িকে ছেড়ে সে কোথায় যায় কি করে বলুন তো দেখি। শেখর বাবু একটু অবাক হয়ে বললেন, অ্যাক্সিডেন্টের খবর পেয়ে বনগা থেকে তোমার পিসিমা এর মধ্যে এসে পড়েছেন এত তাড়াতাড়ি? শুভঙ্করের ক্লিষ্ট মুখে বিজয়ীর হাসি। যে ভদ্রমহিলা আমার বাড়িতে রান্নার কাজ করেন, দীপা তাকে মায়ের মতো দেখলেও বাস্তবে সেটি হবার নয়। উনি আমাকে নিজের ছেলে মনে করেন, দীপা তার বৌমা। দীপার মামা একবার দ্বিধাগ্রস্তভাবে শুভঙ্করের পায়ের ক্ষতস্থানের দিকে তাকালো। এই কঠিন পরিস্থিতিতেও ছেলেটা এত সহজ সুরে কথা বলছে। বয়সে ছোট হলেও শুভঙ্করের প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা হচ্ছিল। একবার গলা খাকারি দিয়ে গলার কাছে জমাট বেঁধে থাকা কষ্টটা তিনি মুছে ফেলার চেষ্টা করলেন। তারপর বললেন, কি করে বুঝলে বাবা? এ আর এমন কি কঠিন ধাঁধা? এর সমাধান করা খুবই সহজ। মাসিমা কার দিকে ঝোল টেনে কথা বলেন সেটা লক্ষ্য করলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দীপানি তা লক্ষ্য করল। মাসিমাকে নিজের মা বলে দাবি করার সময় মুহূর্তের মধ্যে শুভঙ্করের মুখের যাবতীয় ক্লেশের ক্ষতচিহ্ন উধাও হলো। পরিবর্তে ভরসা আর স্নেহের আকুলতায় জেগে উঠেছে তার বালক সত্তা। উদাস চোখে বসে আছে শুভঙ্কর। আজ থেকে পাক্কা 1 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুভঙ্করের। কিছুতেই ঠিক হচ্ছে না শুভঙ্করের পা। সব আত্মবিশ্বাস যেন ঝড়ের মুখে ঝরা পাতার মতো উড়ে যেতে চাইছে। রোজ আসে দীপা, শুভঙ্কর তাকাতে পারে না ওর দিকে। আর কতদিন হাসপাতালে থাকতে হবে ওকে? সারাদিন এসে বসে থাকে অবুঝ মেয়েটা। সুদীপ্তা মিত্র আসেন কখনো সখনো। 3 মাসের মধ্যে কি অফিস জয়েন করতে পারবে শুভঙ্কর? অসম্ভব। শুভঙ্কর বুঝতে পারছে খুব শিগগির তার ডান পায়ের গোড়ালি থেকে অ্যাম্পুট করতে হবে, কারণ সংক্রমণ ছড়িয়ে পড়ছে ক্রমশ। বা পা আর ক্রাচের ওপর ভর করে তাকে চলতে হবে আজীবন। আর চাকরি, সংসার চালাতে গেলে টাকা লাগে, তার ওপর শুভঙ্করের চিকিৎসার খরচ। এসব ভাবলে যন্ত্রণায় মাথার শিরাগুলো যেন ছিঁড়ে পড়তে চায়। 2 মাস পরে ডাক্তাররা শুভঙ্করকে ঘরে ফেরার অনুমতি দিলেন, কিন্তু সে তখন অসম্পূর্ণ একটা মানুষ। হাসপাতাল থেকে ছুটির দিন পলাশ এসেছিলেন সুদীপ্তা ম্যাডাম। দীপা তখন রিসেপশনে ছুটির কাগজপত্রে সই করতে ব্যস্ত। ম্যাডাম বললেন, একটা প্রস্তাব আছে। শুভঙ্করের গলা আতঙ্কে জড়িয়ে গেল। কি প্রস্তাব ম্যাডাম? প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নাও। শুভঙ্কর মাথা নিচু করল। আমাকে কি রিজাইন দিতে বলছেন ম্যাডাম? তোমার কি মনে হয় শুভঙ্কর, আগামী 6 মাসের মধ্যেও কি তুমি কাজে যোগ দিতে পারবে? শুভঙ্কর চুপ করে থাকে। 6 মাস তো দূরের কথা, 1 বছরের মধ্যেও যে সে অফিস জয়েন করতে পারবে না সেটাও সে বেশ বুঝতে পারছে। তুমি পারমিশন দিলে আমি নিজে দীপানিতাকে কাল অফিসে নিয়ে যাব। সুদীপ্তা ম্যাডাম কথা বলতেই চমকে তাকিয়েছে শুভঙ্কর। সত্যি বলছেন ম্যাডাম? পলাশ দাঁত বের করে হাসছে। এই লোকটাকে নিয়ে যত ভয়। 3টে মেয়েকে নিয়ে ডায়মন্ড হারবার ঘুরে এসেছে এর মধ্যে। চমৎকার কথা বলে মেয়েদের ফাঁদে ফেলতে পারে পলাশ, কিন্তু দীপার ওপর ভরসা করাই যায়। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সে। দীপার মনোবল, বিচার বুদ্ধি নিশ্চয়ই ওই 3টে মেয়ের তুলনায় বেশিই হবে। তবু কি এক অজানা আশঙ্কার রেখা পড়ে শুভঙ্করের চোখে, কপালে, চিবুকে। পলাশ চোখ নাচায়। কি রে, সুন্দরী বউকে ছাড়তে মন চাইছে না বুঝি? সুদীপ্তা বিরক্ত হলো। আমি কথা বলছি, এখন মুখটা বন্ধ রাখলে ভালো হতো না পলাশ? পলাশ গুটিয়ে গেল। সুদীপ্তা মিত্র পলাশের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে শুভঙ্করের দিকে তাকালেন। দীপা খুব দায়িত্বশীল। এই কদিন ওকে যেভাবে লড়াই করতে দেখেছি, দীপার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। দীপা আমাকে বলেছে সে বিকম পাশ করেছে। আমার বিশ্বাস অ্যাকাউন্টসের কাজ সে ভালোই সামলে নিতে পারবে। শুভঙ্কর দেখল দীপা আর মামাবাবু এদিকেই আসছে। শুভঙ্কর বলল, দীপাকে কিছু বলেছেন ম্যাডাম? কবে থেকে যেতে হবে ওকে? সুদীপ্তা বলল, পরশু থেকেই আসুক। দীপার কানে গেল সুদীপ্তার শেষ কথাগুলো। ভয়ে ভয়ে বলল, ও কোথায় যাবে ম্যাডাম? ও পারবে না। আর তুমি? অফিসে চাকরি করার ইচ্ছে নেই তোমার?
ভেবে দেখো, শুভঙ্কর যা স্যালারি পেত তার থেকে আপাতত 10% কেটে দেওয়া হবে তোমাকে। যদি ঠিকঠাক কাজ করতে পারো তাহলে 3 মাসের মধ্যেই তোমাকে শুভঙ্করের পুরনো স্যালারির পুরোটাই দেওয়া হবে। ম্যানেজমেন্টকে যদি খুশি করতে পারো কিছুই বলা যায় না, হয়তো তুমিই বেশি এফিশিয়েন্টলি কাজ করলে সেক্ষেত্রে আরও বেশি পেতে পারো। মেয়েরা সব পারে, ছেলেদের তুলনায় মেয়েরা সব কাজ আরও ভালো পারে বলেই আমি বিশ্বাস করি। দীপান্বিতা আর শুভঙ্কর পরস্পর দৃষ্টি বিনিময় করে, দুজনের চোখে আলো আঁধারির খেলা। দীপা সাজগোজ করছে, অফিস যাবে দীপা, একটু সাজগোজ তো করতেই হবে। চোখে কাজল দিয়েছে দীপা, ঠোঁটে লিপস্টিক, নানা রঙের লিপস্টিক কিনেছে দীপা, রং বেরঙের নেল পলিশ। দীপার জামাকাপড়ের ভারে উপচে পড়ে আলমারি। সুদীপ্তা মিত্রর কথাই সত্যি হয়েছে, 3 মাসের মধ্যেই দীপা তার যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু ফ্ল্যাটটা তার যোগ্যতার তুলনায় খুব ছোট, তাই পাশেই একটা 2 বেডরুমের ফ্ল্যাট ভাড়া করে চলে এলো দীপা। অনেক উন্নতি করেছে দীপা। দীপার উন্নতির জৌলুসে মিতা মাসির মাইনেও বেড়েছে। তার বায়নায় বাড়িতে ঠান্ডা মেশিন অর্থাৎ ফ্রিজ এসেছে, মিস্ত্রি এসে বসিয়ে গেছে এসি। শুভঙ্কর বলেছিল অনেক টাকা ইলেকট্রিকের বিল আসবে দীপু। দীপার চোখে মুখে অবজ্ঞার চিহ্ন, কণ্ঠে প্রেম নেই, ঝাঁজ আছে। সংসার তো আমি চালাই, আম খাচ্ছ খাও না, গাছ গুনে হবেটা কি। কিন্তু শুভঙ্করের আর উন্নতি হতেই চায় না। একজন কম্পাউন্ডার এসে ড্রেসিং করে দিয়ে যায়, 15 দিন অন্তর যেতে হয় হাসপাতাল। সেদিন অফিস থেকে ছুটি নেয় দীপা, তবু তার মধ্যেও কত অজস্র ফোন আসে দীপার। শুভঙ্কর মজা করে বলেছিল তোমাকে ছাড়া যে সব অচল হয়ে যাবে দেখছি। দীপা চোখ ছোট করেছিল। হিংসে হচ্ছে বুঝি? শুভঙ্কর অস্ফুটে বলেছিল হিংসে? ছি দীপা, আমাকে এত খারাপ ভাবো তুমি? ও মা, সে কি কথা গো? তুমি কত মহান, সারা দেশের চিন্তা তোমার মাথায়, অন্যকে বাঁচাতে নিজের প্রাণকে পর্যন্ত তুচ্ছ করতে পারো তুমি। আমার কথা ছাড়ো, আমি তো ছোট লোক। শুভঙ্কর হাসপাতাল থেকে ফেরার পর দীপা মাটিতে বিছানা করে শুতো। তারপর একটা সোফা কাম বেড কিনল, যদি শুভঙ্করের পায়ে আঘাত লাগে সেই ভয়ে দীপা বিছানা আলাদা করেছিল। এখন অনেক কম কথাও বলে তার সাথে। শুভঙ্কর নিজেও সরে থাকে, কে জানে ওর কোনো কথায় আঘাত পায় দীপা। দীপা এখন খুব সহজে মানুষকে আঘাত করতে শিখেছে, যে আঘাত শরীর দিয়ে নয় বাক্য প্রয়োগে করতে হয়। রান্নায় নুন কম বেশি হলে অথবা আলমারির কোনায় ঝুল দেখলে দীপা এখন অনায়াসে বলে দিতে পারে শরীরে না পোষালে কাজ ছেড়ে দিতে পারো মাসি, আমি অন্য লোক দেখে নেব। ছুরির ফলার মতো এসব কথা ফালাফালা করে দেয় মন, যার ক্ষত চিহ্ন চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কিন্তু সেসব সূক্ষ্ম অনুভূতি কি দীপার মনে এখনও ক্রিয়াশীল আছে? বাড়ি ফেরার কিছুদিন পর থেকে শুভঙ্করের কেবলই মনে হতো সে বড় একা। দীপা বেরিয়ে যাবার পর মিতামাসি একদিন বলল, আমি মূর্খ মানুষ, একটা কথা বলবো বাবা, শুনবে? শুভঙ্কর বলল, এসব মূর্খ টূর্খ বললে কিন্তু আমি সত্যি শুনবো না মাসিমা। বেশ বাবা, তাহলে যা বলছি মন দিয়ে শোনো। দীপা আমাকে একবার দেখিয়েছিল, ওর ওই বাক্সটাতে ওর বাপের লেখা সব গল্প আছে, তুমি দেখেছ? হ্যাঁ দেখেছি, খুব সুন্দরভাবে শুরু হয়েছে গল্পগুলো, কিন্তু একটা গল্পে উনি শেষ করতে পারেননি। তুমি ওগুলোকে পূর্ণতা দেবে বাবা? আমি পারবো মাসিমা। নিশ্চয়ই পারবে বাবা, এত সুন্দর কথা বলো তুমি। কষ্টের মধ্যেও হেসে ফেলে শুভঙ্কর। এই বন্ধুহীন পৃথিবীতে একমাত্র এই বৃদ্ধাই তো তাকে আগলে রেখেছে। শুভঙ্কর বলেছিল, সুন্দর কথা বলতে পারলে গল্প লেখা যায় বুঝি? কে বলেছে তোমাকে? কল্পনায় আঁকতে হয় গল্পের গতিপথ, অবাস্তব সেই ভাবনাকে বিশ্বাসযোগ্য করে প্রথিত করতে হয় অগণিত পাঠকের মনে। ভালোবেসে লিখতে হয় ভালোবাসার কথা। আমি বলছি বাবা, তুমি পারবে, চেষ্টা করে দেখতে দোষ কি? কারো যদি ভালো না লাগবে, আমি শুনবো তোমার লেখা, তুমি আমাকে পড়ে শোনাবে, দেখবে আর কোনো হাবিজাবি চিন্তা তোমার মাথায় আসছেই না। এরপর দীপার বাবার লেখাগুলি পড়ে পরিমার্জিত করেছে শুভঙ্কর, জায়গায় জায়গায় সংশোধন করে বলিষ্ঠ করেছে লেখাগুলি, পাতার পর পাতা লিখে সম্পূর্ণ করেছে। শুভঙ্করের স্বরচিত লেখার সংখ্যাও অনেক। নিজের জীবন নিয়ে শুভঙ্কর লিখেছে আস্ত একটা উপন্যাস। আজ পর্যন্ত যত মানুষ দেখেছে শুভঙ্কর, যেমন বনগায় দেখা কোনো এক বাল্য বিধবা বুড়ি পিসির হেনস্থা, ছোট মাসি সুরঞ্জনার পাত্র দেখা,
বোবা কালা মিতালির প্রেম পর্ব, সুন্দরী অর্পিতার অহংকার, বাল্যবন্ধু দীপক মিত্রর ফুটবল হয়ে ওঠার ইতিহাস, কানাঘুষ হয়ে শোনা সুদীপ্তা ম্যাডামের জীবন সংগ্রাম, এমনকি বনগাঁয় তার পিসির পোষা বেড়াল জুলিকে নিয়েও লিখে ফেলেছে বিরাট একখানা গল্প। এখনও আরও কত লেখা বাকি আছে তার। মিতামাসির গল্পটাই তো লেখা হয়নি এখনও। গত কয়েক মাসে দিস্তে দিস্তে কাগজে লিখে ফেলেছে শুভঙ্কর। কাগজ কলমের যোগান দিয়েছে মিতামাসি। অফিস থেকে কিছু টাকা পেয়েছে শুভঙ্কর, তার থেকে টাকা দিতে গেলে সবসময় তাও নেয়নি মিতামাসি। বলেছে এখন তোমার বিপদের সময়, তাই এখন আমি কিছু নেব না, কিন্তু সময় মতো সব উসুল করে নেব। শুভঙ্কর ভ্রু কুঁচকে বলে, তার মানে দীপার কাছে চাইবে নাকি? না না, তাহলে আর আমি লিখব না। মিতামাসি বলে, দীপার কাছে চাইব কেন? যাকে ধার দিচ্ছি তার কাছেই চাইব। আমি আর কি দিতে পারি তোমাকে? যখন তোমার বই ছাপা হবে তখন আমাকে উৎসর্গ করবে, লিখবে উৎসর্গ করলাম মিতামাসিমাকে। একটা বছর যে কোথা দিয়ে চলে গেল। অনেক রাত অবধি আজকাল ফোন নিয়ে বসে থাকে দীপা। হোয়াটসঅ্যাপে চ্যাট করে, কথাও বলে ফিসফিস করে। কার সাথে? ফেসবুকের অচেনা বন্ধু নাকি চেনা কেউ? আগ্রহ দেখায়নি শুভঙ্কর, ঠিক যেমন শুভঙ্কর বসে বসে কী লিখছে কখনো আগ্রহ দেখায়নি দীপা। শুভঙ্করও আজকাল অনেকক্ষণ বসে থাকে ফোন নিয়ে। কয়েকটা লেখা টাইপ করে ফেসবুকে দিয়েছে শুভঙ্কর। সুদীপ্তা মিত্র পড়েছে, আরও অনেকে পড়েছে। লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে, শেয়ার হয়েছে কয়েক হাজার। একজন প্রকাশক খুব উৎসাহী। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটতে পারে শুভঙ্কর। রাতে টয়লেট যেতে গিয়ে শুভঙ্কর শুনতে পেল দীপার গলা, একদম ঠিক বলেছ পলাশ, আর পারা যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ডিসিশন তো নিতেই হবে। কি বলছো, ডায়মন্ড হারবার? হ্যাঁ, কিন্তু সেটা বিয়ের আগে কেন বাবু? গয়নাগুলো তোমার কাছে রেখে আসা সেফ হবে। যা, কি যাতা বলছো পলাশ, ওসব আমার বাবার দেওয়া গয়না। আজ পর্যন্ত মামি অথবা সুচেতা কেউ ওতে হাত দেবার সাহস পায়নি। না না, ওসবে ও হাত দেবে না। কত গয়না? ওই কম করে 30 ভরি তো হবেই। কি বললে? বাবার লেখা? হ্যাঁ, বাবার লেখা। কি চুরি করে নিজের নামে চালাচ্ছে? ফেসবুকে দিয়েছে? কি লিখেছে? সংগৃহীত? হ্যাঁ, বলেছি তো তোমাকে, বাবা লিখতে শুরু করেছিলেন, গঞ্জের দ্রৌপদী। দাঁড়াও তুমি, ফোনটা রাখো, আমি ওর মজা দেখাচ্ছি। পলাশ দীপার বিশ্বস্ত স্বপ্নের পুরুষ। বাবার দেওয়া গয়না একমাত্র পলাশের কাছে রাখতে পারে দীপা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুভঙ্কর। দীপা এসে দাঁড়ালো তার সামনে। আমার বাবার লেখা ফেসবুকে দিয়েছ? হ্যাঁ, লেখাগুলো কমপ্লিট করেছি। কার অনুমতি নিয়ে সব করেছ? আমার অন্যায় হয়ে গেছে, ওনার নামটা দেওয়া উচিত ছিল। নিশ্চয়ই, কিন্তু তারও আগে আমার পারমিশন নেওয়া তোমার উচিত ছিল। তোমারও উচিত পলাশের সাথে জীবন শুরু করার আগে আমার কাছ থেকে আগে ডিভোর্সটা নেওয়া, তাই নয় কি? আগে তো গয়নাগুলো সরাই। নিশ্চয়ই, সেই সাথে তোমার বাবার লেখাগুলো রেখে আসবে ওর কাছে। একবার এখনই আমার সামনেই ফোন করে কথাটা বলবে নাকি পলাশকে? নিশ্চয়ই বলবো, তোমার সামনেই বলবো। কি মনে করো তুমি নিজেকে? এই দেখো, স্পিকারে দিচ্ছি, ওর কথাটাও শুনতে পাবে। দীপা কল করে। চুপ করে দাঁড়িয়ে থাকে শুভঙ্কর। গয়নার বাক্স আর বাবার লেখা দুটোই রেখে আসবো তোমার কাছে, নিরাপদে থাকবে। পলাশের অট্ট হাসিতে যেন ফোনের স্ক্রিনটাও লজ্জা পাচ্ছে। পাগল হলে নাকি দীপা? ভাটে লেখা নিয়ে আমি কি করব? ও সব পুড়িয়ে ফেলো, আমার তো চাই তোমাকে। দুর্গ জয় করে সোনা হস্তগত করেই তো স্বর্গসুখ, বিজয় গর্বের আনন্দ। সোনা দানা টাকা পয়সা সব কুড়িয়ে কাছে নিয়ে আসবে। ও স্বাদের ভাগ আমি করতে পারবো না বলে দিলাম। আরও কি বলতে যাচ্ছিল পলাশ, দীপা আর কিছু শুনতে পারল না। এইটাই পলাশের আসল পরিচয়। সুদীপ্তা মিত্র তাহলে ঠিকই বলেছিলেন, পলাশের চরিত্র ঠিক নয় দীপা, বি কেয়ারফুল। দীপার পা কেঁপে গেল। আশ্রয় নিতে যাচ্ছিল শেষ আশ্রয় শুভঙ্করের বুকে। সরে গেল শুভঙ্কর। সারা রাত একা শুয়ে রাত জাগল দীপা, ঘুমাতে পারল না। পরদিন সকালে 8টা বাজতেই শুভঙ্করকে ফোন করলেন সুদীপ্তা মিত্র। একটা সুখবর আছে শুভঙ্কর, তোমাকে বাড়িতে কম্পিউটার দেওয়া হবে। ম্যানেজার বাবু সিদ্ধান্ত নিয়েছেন তুমি ওয়ার্ক ফ্রম হোম করবে। কি রাজি তো? আর পলাশকে স্যাক করা হবে। একটু পরে ম্যানেজার বাবু তোমাকে অফিসিয়ালি সব জানাবেন। সুদীপ্তা মিত্র ফোন ডিসকানেক্ট করতেই দীপান্বিতা এসে দাঁড়ালো শুভঙ্করের সামনে। কাজ ফিরে পেয়েছো, সুস্থ হয়েছো অনেকটা। লেখক হিসেবে নাম হয়েছে তোমার, বই বেরোবে। তাছাড়া মিতামাসিমা আছে। আমি এবার যাই শুভ। মিতামাসি পাশের ঘর ঝাড় দিচ্ছিল। দীপার কথা তার কানে গেছে। সে ঝাঁটা হাতে তেড়ে এলো।
কি বলছিস পোড়ারমুখী? স্বামীকে ছেড়ে কোথায় যাবে তুমি? দীপা ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে মিতা মাসিকে। আমি অন্যায় করেছি মাসিমা, নিজের স্বামীর চেয়ে অন্য একটা লোককে বেশি বিশ্বাস করেছি আমি ঘৃণার অযোগ্য, আমাকে উনি আর গ্রহণ করতে পারবেন না। এভাবে প্রত্যাখ্যাত হয়ে আমি এখানে থাকতে পারবো না মাসিমা, আমার চলে যাওয়া উচিত। মিতা মাসি বলল, তাহলে তোর মামার কাছে গিয়ে কদিন থাক, আমার ছেলে তোকে আবার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে। একদিন হয়ে গেল বিছানা আলাদা করেছিস, আবার নতুন করে ফুলসজ্জার খাট সাজাতে হবে। শুভঙ্কর বলল, এবার কিন্তু টিভির ধারাবাহিকের মতো হয়ে যাচ্ছে মাসিমা, ওখানে এই রকম 2-3 বার বিয়ে হয়। দীপা একরাশ অভিমান নিয়ে সরে দাঁড়ালো। আমি একলা আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকব, কোনো ট্র্যাজিক উপন্যাসের নায়িকার মতো গুমড়ে মরব না, মহাসুখে থাকব, একাকিত্ব উপভোগ করব। মিতা মাসি বলল, আর একটা কথা বললে না, মেরে আমি তোমার মাথার ভূত ছাড়িয়ে দেব। তুমি এখানেই থাকবে। ঠিক 10 মাস পর হাসপাতালে অপেক্ষমান শুভঙ্কর দে। দীপার মামার বাড়ি থেকে মামা মামি এমনকি সুচেতাও এসেছে তার বরকে সাথে করে। 2 মাস আগেই মামা সুচেতার বিয়ে দিয়েছেন। প্রত্যেকের চোখে মুখে উৎকণ্ঠা আর খুশির চিহ্নগুলো অবলীলায় সহাবস্থান করছে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল এক সময়ে। উদীয়মান লেখক শুভঙ্করকে তার পাঠক প্রকাশক থেকে শুরু করে অফিসের সহকর্মীরা, বনগাঁর পিস্তুত ভাইরা বোনেরা কংগ্রাচুলেশনস পাঠিয়েছে। অসংখ্য শুভেচ্ছা বার্তার নোটিফিকেশানে ভরে গেছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। কিছুক্ষণ আগে ছোট্ট একটা প্রাণ দীপান্বিতার শরীর থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখেছে। শুভঙ্কর আর দীপান্বিতার ভালোবাসার স্মারক। জন্মের আগে যার নাম ঠিক করে ফেলেছিল ওরা, ছেলে হলে সমন্বয় আর মেয়ে হলে সমন্বিতা। মিতা মাসি 2 দিনের নাতনিকে কোলে নিয়ে বলল, খুব কঠিন নাম, সহজে একটা ডাকনাম আমি ভেবে রেখেছি দীপা। কি গো মাসিমা? সীমা। দীপা আর শুভঙ্কর পরস্পরের দিকে তাকালো। তাদের চোখের ইশারায়, মুখের রেখার সাংকেতিক ভাষায় আজ শুধুই সীমাহীন খুশি আর মানসিক পরিতৃপ্তির চিত্র। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।